গল্প বৃষ্টিপ্রিয়া, লেখায় জাহান লিমু। আষাঢ় মাস, পুরো দেশ যেন বৃষ্টির কবজায় বন্দী। কিছুক্ষণের জন্য ইচ্ছে হলে ছাড়ে, আবার আকস্মাৎ দৈত্যের ন্যায় খপ করে মানুষগুলোকে ধরে ফেলে। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। আর তার চেয়ে বেশি ভোগান্তি তাদের, যারা বাইরে বের হলে ছাতা নিতে মনে থাকে না। বৃষ্টি কোনকালেই পছন্দ ছিল না আমার। আবেগী মানুষদের বৃষ্টি পছন্দ। আমার মধ্যে কোনকালেই আবেগের ছিটেফোঁটাও ছিল না। আর সেই আমি একসময় আবেগে ভেসে গিয়েছিলাম, কোন এক আবেগীর মায়। তখন ইন্টার ভর্তি হয়েছিলাম মাত্র। নতুন নতুন কলেজ, বন্ধু বান্ধব, সব মিলিয়ে ভালোই যাচ্ছিল সময়টা। তার মধ্যে একদিন সোহাগের বাসায় গিয়েছিলাম। অল্প কয়দিনেই সোহাগের সাথে সম্পর্কটা অন্যদের চেয়ে বেশিই গাঢ় হয়ে গিয়েছিল। কলেজ থেকে একদিন ওদের বাসায় গিয়েছিলাম। অবশ্য যেতে হয়েছিল। কলেজ ছুটির সাথে সাথেই আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি বরাবরের মতোই ছাতা নেয়নি। ছাতা বহন করা আমার কাছে ছোট বাচ্চা হাতি ক্যারি করার চেয়ে কোন অংশে কম না। আমি ছোট থেকেই স্কুল থেকে ভিজে আসব, তাও ছাতা নিব না। বই প্লাস্টিকের পলিথিনে মুড়িয়ে নিজে আরামসে ভিজে আসতাম। অথচ বৃষ্টি আমার কখনোই পছন্দ ছিল না। খেলাধুলা করতে পারতাম না, সারাদিন ঘরে বসে থাকতে হতো। ফুটবল খেলার প্রতি আমার ভীষণ ঝোঁক ছিল। আমার বাবাও নাকি বেশ ভালো ফুটবল খেলতেন এক সময়। এতই ঝোঁক ছিল খেলার প্রতি যে পড়াশোনাটা ঠিকঠাক হলো না। অবশ্য খেলাতে তিনি সফল হয়েছিলেন বটে, তবে সেটা রোদ্দুরের বৃষ্টির মতো ক্ষণিকের জন্য। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরপরই হঠাৎ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়। তার কিছুদিন আগেই বিয়ে করেছেন মাত্র। ফুটবল খেলার স্বপ্ন তার সেদিনের পরই শেষ হয়ে যায়। যদিও পা পড়ে ঠিক হয়েছিল, কিন্তু খেলার মতো অবস্থা আর ছিল না। কোন চাকুরিও আর করেননি, তাই ব্যবসাতেই মনোযোগ দিলেন অবশেষে। বাবার ফুটবল খেলাটা মায়ের কখনোই পছন্দ ছিল না। আর অ্যাক্সিডেন্টের পর তো ফুটবল খেলার মানও কেউ বাসায় উচ্চারণ করতে পারে না। তখন থেকে মা কেমন জানি অন্যরকম হয়ে গেছে। কেমন রুক্ষ, কঠিন স্বভাবের। বাবা সেটা বলেন সব সময়। তোর মায়ের এমন রূপ হয়তো আমার জন্যই। একা হাতে সংসার সামলেছে, সবাই কত কথা শুনিয়েছে। দাঁত কামড়ে সেসব হজম করেছে তোর মা। আমার মতো চালচুলোহীন ছেলেকে বিয়ে যে করেছিল। এক আকাশ আক্ষেপ নিয়ে বাবা কথাগুলো বলে। আমি মাঝে মাঝে ভাবি, যদি দুটো মানুষ ভালো থাকে তাদের অবস্থানে, তাহলে অন্যদের এত জ্বলে কেন? কিসের দায় তাদের যে তাদের সুখ সহ্য হয় না? নিজ নিজ সংসার, নিজ নিজ জীবন, সেখানে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করলেই কি নয়? বৃষ্টিতে অন্যরা ফুটবল খেললেও আমার খেলা বারণ ছিল। আর মায়ের কথা অমান্য করার মতো সাহস আমার কোনোদিনই ছিল না। আমার মা ছিলেন ভীষণ কড়া। পড়াশোনার বাইরে আর কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না। তিনি নিজেও প্রাইমারি স্কুলের শিক্ষক। আর বাবা ব্যবসা করতেন। বড় মার্কেটের পাশে স্টেশনারির দোকান ছিল। সেটা অবশ্য বিয়ের পর। আগে ফুটবলই ছিল তার নেশা। লাভ ম্যারিজ ছিল উনাদের। নানা বেকার ছেলের কাছে বিয়ে দিবেন না, আম্মা আব্বাকেই বিয়ে করবেন। আম্মা প্রচণ্ড জেদিও ছিলেন। একমাত্র মেয়ে কিনা। এখনো আছেন অবশ্য। তখনও আম্মার চাকুরি হয়নি। এসব ঝামেলা চলাকালীন হুট করে আম্মার চাকরিটা হয়ে যায়। আর কি যেন ভেবে নানার মনও গলে যায়। সে কারণেই আম্মা আমাদের পড়াশোনা নিয়ে এত সিরিয়াস। আমাকে তো প্রায়ই বলতেন, নিজের যোগ্যতা অর্জন করাটা যে কত জরুরি এখন বুঝবি না। যখন বুঝবি তখন হাত কামড়াবি। মায়ের কথাটার মানে তখন আসলেই বুঝতাম না। তবে পরে ঠিকই বুঝেছিলাম। আর বেশ ভালোভাবেই সেটার গুরুত্ব টের পেয়েছিলাম। জীবনে প্রতিষ্ঠিত হওয়া যে কতটা জরুরি। অনেক কঠিন বিষয় সহজলভ্য হয়ে যায় যদি নিজের যোগ্যতা থাকে। আমরা মানি আর না মানি, তাতে কিছুই যায় আসে না।
কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়াই চাই, সেটা চাকুরি, ব্যবসা যেভাবেই হোক। তবে আমরা এখনো চাকুরিটাকেই প্রাধান্য দেয় কন্যা সম্প্রদানের ক্ষেত্রে। আর সেই যুদ্ধে আমাকে অবতীর্ণ হতে হয়েছিল, কারণ একটা যোগ্যতা অর্জন হলে অন্তত একটু সুযোগ তৈরি হয়। আমার ভাগ্য হয়তো অনেক বেশিই ভালো ছিল, আর নয়তো মানুষ কথা দিয়ে রাখে না, রাখতে পারে না। আর সেখানে আমার ক্ষেত্রে মিরাকেলই ঘটেছিল বলা যায়। সেই বৃষ্টিপ্রিয়া আমার জন্য ভালোবাসার বৃষ্টির পসরা সাজিয়ে নীরবে গোপনে অপেক্ষার প্রহর গুনেছিল, যা আমারও অজানা ছিল। আমি ভেবেছি আমি তাকে অগোচরে ভালোবেসে ভয় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেছি, আর সে আমাকে কিছু বুঝতে না দিয়ে মনের গহীনে তিল তিল করে ভালোবাসার কুঞ্জ সাজিয়েছিল। আমার বৃষ্টিপ্রিয়া, এটা আমার আর আমার বৃষ্টিপ্রিয়ার বৃষ্টিস্নাত প্রণয়ের গল্প। সেদিন ঝুম বৃষ্টি শুরু হলো কলেজ ছুটির পরপরই। সোহাগদের বাসা ছিল কলেজ থেকে মাত্র 5 মিনিটের পথ। ওদের বাড়িতে সেদিনই প্রথম গিয়েছিলাম। শহরের কাছে হলেও ওদের বাড়িটা ছিল বিশাল। অবশ্য কলেজটা মূল শহরের কেন্দ্রে নয়, একপাশে। ওদের বাড়ির ভেতর ঢুকে আবার চক্ষু চড়কাচ অবস্থা। মনে হচ্ছিল গ্রামের কোন বাড়ি। সামনে প্রকাণ্ড উঠানের মতো ফাঁকা জায়গা, পুরো বাড়ি যদিও বাউন্ডারি করা। এর ভেতরে চতুর্দিকে বিভিন্ন রকমের ছোট বড় গাছ, ফুলের বাগান, সবজির বাগান, বিভিন্ন রকমের নাম না জানা ঔষধি গাছ। পুরো বাড়িটা ছবির মতো মনে হচ্ছিল। বাড়ির কোন একজন মানুষ যে বেশ যত্ন করে এগুলো গড়ে তুলেছে, সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ রইল না। ঘরটা বিশাল বড়, অথচ একতলা। এবং তার চেয়ে আশ্চর্যের বিষয় ঘরের ছাদ টিনের। চারদিকে সবুজের মধ্যে ঘরের সবুজ টিন মিশে একাকার হয়ে গেছে যেন। বাড়িটাতে ঢুকলে যে কারো মনটাই ভালো হয়ে যাবে, অন্তত যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসে। প্রকৃতির সাথে, সবুজের সাথে যাদের মনে টান রয়েছে। একটা ছাতা দিয়ে আমরা দুজন আসার কারণে দুজনেরই একপাশ ভিজে গেল। যখন বাসার ভেতর ঢুকতে যাব, আমার দৃষ্টি আটকে গেল এক টুকরো বৃষ্টিস্নাত লাল গোলাপের মাঝে। সহসাই আমি থমকে দাঁড়ালাম। গাছের নয়, সে ছিল মানবী গোলাপ। বৃষ্টির জল তার শরীরে খেলা করছিল, আর সে বৃষ্টির জলের সনে। বৃষ্টির ফোঁটা তার কোমল বদনে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ছিটে পড়ছিল যেন। কি অদ্ভুত এক দৃশ্য! মেয়েদের সাথে বৃষ্টির কি কোন কানেকশন আছে? হয়তো আছে। ফুলের গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে যেমন প্রাণবন্ত, সজীব, মোহনীয় হয়ে ওঠে। মেয়েদের বৃষ্টিস্নাত রূপ ঠিক অনেকটা সেরকম। আমার চোখ সেদিন না চাইতে ওই বৃষ্টিপ্রিয়াতে নিবন্ধ হয়ে গিয়েছিল। আমি থেমে গিয়েছিলাম সেই মানবী গোলাপের মুখশ্রীতে বৃষ্টির জলখেলি দেখে। মুখের উপর তার একগাছি অবাধ্য কেশ এলোমেলো হয়ে পড়েছিল। সেই কেশ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে চোখ বন্ধ করে রেখেছিল, তাই হয়তো আমার উপস্থিতি টের পায়নি। আর আমি তখন অন্য জগতে বিচরণ করছি। বয়স কম, মনের ভেতর অবাধ্য আবেগেরা এলোমেলো ছুটোছুটি করতে লাগল। আমি নিজের খেয়েই হারিয়ে ফেলেছিলাম। আমি যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম, সেদিকে আমার কোন হুঁশ নেই। সংবিত ফিরে পেলাম সোহাগের ডাকে। সে আমাকে রেখে ঘরে চলে গেছে, আর আমি ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম। সোহাগের ডাকে বোধহয় মেয়েটা চমকে তাকিয়েছিল আমার দিকে। গায়ের ওড়নাটা টেনে মাথা ঢেকে নিঃশব্দে চলে গেল সে। আর আমার মনটা ভাসিয়ে নিয়ে গেল সেই ঘোমটার আড়ালের বৃষ্টিস্নাত বদনের মাঝে। আর একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছিলাম অবশ্য। মেয়েটার সাথে সোহাগের চেহারা প্রায় হুবহু মিল। আমি বরাবরই চুপচাপ, শান্ত স্বভাবের ছিলাম। কিছুটা লাজুকও বলা যায়। খুব বেশি মানুষের সাথে মিশতাম না, যেটা আমার জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীতে। নিজের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। সে যুদ্ধে আমি জিতেছি নাকি হেরেছি তা আমার জানা নেই। তবে আমি ভালোবেসেছি, এতটুকু জানি অন্তত। সেদিন জেনেছিলাম সেই মেয়েটি সোহাগের বোন। নাম প্রীতি।
আর চেহারা এত মিল হওয়ার কারণ হলো ওরাও আমাদের মতো যমজ। আমাদের মতো বলছি কারণ আমার বোন আর আমিও যমজ। তবে আমাদের চেহারা দুই মেরুর, কোন মিল নেই। আর মেয়েটা আমাদের এক ক্লাস নিচে, কারণ অ্যাপেন্ডিক্সের ব্যথার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারেনি আমাদের সাথে। পরীক্ষা চলাকালীন হঠাৎ পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে নিয়ে জানতে পারে তৎক্ষণাৎ অপারেশন করতে হবে। তখন 3টা পরীক্ষা বাকি ছিল, সেগুলো আর দেয়া হলো না। মেয়েটার সাথে আমার কিছু অদ্ভুত মিল খুঁজে পেয়েছিলাম। সেও অনেক চুপচাপ। বেশ কয়েকবার ওদের বাসায় যাওয়ার পরেও খুব একটা কথা হয়নি। ততদিনে সোহাগের সাথে আমার সম্পর্কটা পাকাপোক্ত হয়ে গিয়েছিল, যাকে বলে জানে জিগার দোস্ত। ওর বাবা মায়ের সাথেও বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। সোহাগের বাবা আবার আমাদের কলেজেরই উদ্ভিদবিদ্যার প্রভাষক ছিলেন। আমাদের বায়োলজি ক্লাস নিতেন। আর তাদের বাড়িটা যে এত চমৎকার তার সবটাই উনার পরিশ্রম। তিল তিল করে গড়ে তুলেছেন। মানুষটা নিজেও ভীষণ যত্নশীল, তাকে দেখলেই সেটা বোঝা যায়। গাছের প্রতি তার অকৃত্রিম প্রেম। সোহাগদের বাসায় যতটা না যেতাম ওর জন্য, তার চেয়ে বেশি যেতে লাগলাম আমার বৃষ্টিপ্রিয়াকে এক পলক দেখার জন্য। নামটা আমারই দেয়া। বৃষ্টির সাথে যার গভীর সখ্যতা, তার নামই বৃষ্টিপ্রিয়া। আমি আরও বেশ কয়েকবার তাকে বৃষ্টির জলে খেলা করতে দেখেছি। তবে সে হয়তো আমাকে খেয়াল করেনি। আমি জানালা দিয়ে লুকিয়ে দেখতাম, সোহাগের চোখ ফাঁকি দিয়ে। মনে হতো বৃষ্টির মধ্যে বাগানে কোন বৃষ্টি পরী নেমে এসেছে। আচ্ছা, পরীরা কি বৃষ্টিতে ভিজে? লাল পরী, নীল পরী আছে, বৃষ্টি পরীও কি আছে? তা আমার জানা নেই। তবে আমি বৃষ্টি পরী দেখতে পেতাম। তার পাখা নেই, তবুও বৃষ্টির জলই যেন তার উড়ার বাহন। মেঘেদের সাথে যেন সে উড়ে যেতে চাইত। চোখ বন্ধ করে ঠোঁট নাড়িয়ে কি যেন বলতো বিড়বিড় করে। আর আমি বিস্ময়ে হতবাক হতাম। তাকে যতই দেখছিলাম ততই আমি বৃষ্টিপ্রিয়াতে আসক্ত হয়ে যাচ্ছিলাম। বৃষ্টির জল তাকে টানে আর সে আমাকে। কি অদ্ভুত এক মায়াচক্র, কি রহস্যময় সে মায়াজাল। আমি সে মায়াজালে বেশ শক্তপোক্তভাবেই আটকে গিয়েছিলাম। সেটা অবশ্য কেউ ঠাহর করতে পারেনি। পারলে অপবাদ পেতে হতো বেশ। কারণ বন্ধুর বোনকে পছন্দ করা একটা সাধারণ বিষয় আমাদের দেশে। আর সেটা যে ঠিক কতটা ঝামেলার, সেটা একমাত্র ভুক্তভোগীই জানে। আমার ক্ষেত্রে অবশ্য অন্য বিষয় হয়েছিল। যাকগে, সে কথা পরে বলি। একটা বিষয় আমি ততদিনে বুঝে গিয়েছিলাম, আমাকে ভীষণ মনোযোগ দিয়ে পড়তে হবে। এর কোন বিকল্প নেই। কারণ প্রীতি আমার এক ক্লাস ছোট হলেও সমবয়সী। আর যেটা একটা পাহাড় সম বাধা। সে মেয়ের কথাটা শুনলেই আমাদের মধ্যে আগেই নেগেটিভিটি কাজ করে। অথচ আমি মনে করি সম্পর্কে বয়সটা কোন ফ্যাক্টরি না। যদি আমাদের যথেষ্ট ম্যাচুরিটি থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, সমবয়সী হলেই যে সম্পর্কে সম্মান থাকবে না, এমনটা ভাবার কোন মানে নেই। সব সম্পর্কে বিশ্বাসের পরেই সম্মান থাকাটা জরুরি। হ্যাঁ, আমি প্রীতির প্রেমে ভীষণভাবে পড়ছিলাম, যাকে বলে প্রেমের জ্বরে পড়া। তবে তার উত্তাপ কেউ টের পায়নি। সেটা আমার অন্তরেই জ্বলত আর নিত্য। তবে আমি যেহেতু চাপা স্বভাবের, তাই সর্বোচ্চ চেষ্টা করেছিলাম লুকানোর। যদিও এই অনুভূতি চেপে রাখা পাহাড় সম কষ্টের কাজ, তবুও আমি সেটা পেরেছিলাম। সেজন্য অবশ্য নিজের সাথেই নিজের যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল প্রতিনিয়ত। তবে সে যুদ্ধও কেউ টের পায়নি। ভালোবাসার ঝড় আমার মনেই তুফান তুলেছে, আবার মনেই শান্ত হয়েছে। আমি প্রতিনিয়ত ভয়ে থাকতাম, হয়তো এ ভালোবাসার কোন পূর্ণতা পাব না সেটা ভেবে। এবং ভাবনাটা খুবই স্বাভাবিক ছিল। তাও আবার শুধু আমি মনে মনে ওকে ভালোবাসতাম। ওর দিকের কিছুই জানতাম না। সেখানে তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা কিছুটা আকাশকুসুমই বলা যায়। তবে আকাশকুসুম হলেও আমি সেই স্বপ্নটা ছেঁড়া কাঁথায় শুয়ে দেখতে চাইনি। সেজন্য নিজেকে সর্বাত্মকভাবে গড়ে তোলার চেষ্টায় নিবেদিত ছিলাম। যাকে ভালোবাসি সে কিছুই জানে না।
আমি তাকে কিছুই জানাইনি, কি গোপনে তাকে ভালোবেসে গিয়েছি আমি একা একা। সে এক অন্যরকম অনুভূতি, ভালো লাগার অনুভূতি, ভালোবাসার অনুভূতি। সেই দিনগুলো ছিল একই সাথে উৎকণ্ঠার, আবার রোমাঞ্চকর। সে আমার সাথে ধীরে ধীরে টুকটাক কথা বলতে লাগলো, তবে সেটা খুবই সামান্য। আমি আসলে প্রীতির সামনে পড়লে হতবিহ্বল হয়ে পড়তাম। সামান্য কথা বলতে গেলেও বিচলিত বোধ করতাম, দিশেহারা লাগতো নিজেকে। অনুভূতি বন্দি করার যদি কোন তালা থাকতো, বেশ হতো। অন্তত ওই সময় আমার জন্য সেটা বেশ প্রয়োজন ছিল। প্রীতি সেসব খেয়াল করত কিনা তা জানা ছিল না অবশ্য, তবে পরে কোন এক সময় জেনেছিলাম। সেটার অবশ্য ভিন্ন কাহিনী। বিজ্ঞানের ছাত্ররা মূলত ইংরেজিতে কিছুটা দুর্বল হয়ে থাকে। সবাই না, তবে অধিকাংশ। তবে আমি আবার গণিত, ইংরেজি দুটোতেই সমান তালে দক্ষ ছিলাম। সেটা অবশ্য আমার মায়ের জন্যই। আর সোহাগ ছিল ইংরেজিতে কিছুটা দুর্বল। সে কারণে কলেজ শেষে ওর বাসায় গিয়ে দুজনে মিলে একসাথে পড়তাম। আর সেই সুবাদে প্রীতিকে প্রতিদিন দেখতে পেতাম। সেবার গ্রীষ্মের সময় ওদের বাসার বাগানে বসে দুজন আড্ডা দিচ্ছিলাম, আর ফাঁকে ফাঁকে পড়াশোনা। বাগানটাতে পার্কের মতো করে বসার জায়গা করা হয়েছে। এক কথায় ওদের বাড়িটা একটা ছোটখাটো বাংলো টাইপ বাড়ি বলা যায়। মাঝে মাঝে মনে হতো, এত সুন্দর বাড়ি দেখেই কি বাড়ির মেয়ের প্রেমে পড়ে গেলাম কিনা। তারপর নিজেই আনমনে হাসতাম নিজের কথা ভেবে। তখন চারদিকে গাছে গাছে কাঁচা আম ভর্তি। সোহাগদেরও বেশ কিছু আম গাছ ছিল। আমরা যখন বসেছিলাম, তখন প্রীতি বাটিতে করে আম ভর্তা নিয়ে এসেছিল। আমি আবার টক খেতে ভীষণ পছন্দ করতাম। এখন এতটা করি না। কাঁচা আম, শসা, রসুন, কাঁচা মরিচ দিয়ে একসাথে ভর্তা করেছিল, আবার সাথে পাকা তেঁতুল মাখা। শুনলেই জিভে জল এসে যায় যে কারো। সবুজ আর কাঁচা হলুদের মিশেলে একটা থ্রি পিস পরা ছিল সে, মাথায় যথারীতি কাপড় দেয়া। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। প্রীতিকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহাগ বাটিটা রেখে চলে যাওয়ার জন্য বলল। আমার তখন সোহাগের নাক বরাবর দুটো দিতে মন চাইছিল। শালার জন্য আমি আমার বৃষ্টিপ্রিয়াকে একটু মন ভরে দেখতেও পারি না। সামনে আসতেই তাড়িয়ে দেয়। সোহাগকে যে আমি মনে মনে কতবার শালা বলে মনের ক্ষোভ মিটিয়েছি, সামনাসামনি তো আর বলতে পারি না। শত হলেও প্রীতির ভাই। যদিও প্রীতিকে বিয়ে করলে শালাই হবে, এটা ভেবে আমি সেদিন ভর্তা মুখে দিয়ে বেশে এসেছিলাম। হাসির ছুটে আমার হেঁটকি উঠে যায়। সোহাগ সেটা দেখে বিরক্ত হয়ে বলেছিল, তোর তো দেখি মেয়েদের মতো হেঁটকি উঠার স্বভাব। আমি কিছু বলতে পারছিলাম না। তখন আমার সামনে আমি সরিষা ফুল দেখতে পাচ্ছিলাম, মানে প্রীতিকে দেখতে পাচ্ছিলাম। সবুজ হলুদ রঙের জামায় ওকে এক টুকরো সরিষা ক্ষেত মনে হচ্ছিল। পানির গ্লাস নিয়ে সামনে দাঁড়িয়েছিল। আমি সেদিন বেশ বেশ অবাক হয়েছিলাম, কারণ সে চলে গিয়েছিল। তাহলে হেঁটকি উঠার সাথে সাথে পানি নিয়ে হাজির হলো কি করে? আমি বিষয়টা নিয়ে বিস্তর গবেষণা করে ফেললাম। তবে সেটার অর্থ দুটো দাঁড়ালো। এক, প্রীতি তখনও রুমে যায়নি তাই। দুই, প্রীতি লুকিয়ে আমাকে দেখছিল। তবে দ্বিতীয়টা হয়তো আমার মনের সুপ্ত ইচ্ছার বহিঃপ্রকাশ। মানুষ মনে মনে যা চায় তা নিয়ে ভাবতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নয়। তবুও বিষয়টা আমাকে এক অন্যরকম অনুভূতির ছোঁয়া দিয়েছিল। আমি পানি খেতে গিয়েও আবার বিষম খেয়েছিলাম। আর তখন আরও একটা ভালো লাগার মুহূর্ত যোগ হয়েছিল। সে আমার মাথায় হাত রেখেছিল। সোহাগ বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিল অবশ্য, কারণ জানে আমি কেমন। তবে আমার কাছে ওই দিন সব অস্বাভাবিক ঠেকেছিল। চোখে মুখে রাজ্যের বিষয় নিয়ে অপলক তার দিকে তাকিয়েছিলাম। আর ঠিক তখনই আমার হেঁটকি, বিষম সব থেমে গিয়েছিল। তবে অন্য আরেকটা সমস্যা দেখা দিয়েছিল। হৃদযন্ত্রটা এত জোরে লাফাচ্ছিল, যেন সে বেরিয়ে গেলেই খুশি।
আমার হৃদয় আমাতে থাকতে চাইছিল না তখন। টুকটুক করে সামনে দাঁড়ানো বৃষ্টিমানবীর হৃদয় ছুঁয়ে দিতে চাইছিল। তবে কোন এক অদ্ভুত শক্তি আমাকে সেদিন জানান দিয়েছিল, হয়তো তার হৃদয়ের একফালি অংশ জুড়ে হলেও আমার বিচরণ ছিল। যখন আমি স্বপ্ন আর বাস্তবতার চরম অবস্থায় উপনীত হয়েছিলাম, তখন আমার জীবনে দারুণ মিরাক্কেল ঘটেছিল। সবার সেটা মিরাক্কেল নাও মনে হতে পারে, তবে আমি আবার অল্পতেই বেশ তৃপ্ত থাকতে শিখে গিয়েছিলাম সেই ছোট্ট থেকেই। কোনো কিছু নিয়ে প্রশ্ন করতাম না। যতটুকু পেতাম ভাবতাম সেটাই আমার প্রাপ্য। জীবনে খুব বেশি আক্ষেপ না রাখাই ভালো, তাহলে আফসোসও কম হয়। এইচএসসি পাশ করার সাথে সাথে সবাই যেখানে ভর্তি যুদ্ধে লেগে পড়ে, আমি সেখানে অন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। অবশ্য সেখানে আমার মায়ের বেশ আপত্তি ছিল, কারণ পড়াশোনা শেষ না করে কোন চাকুরিতে প্রবেশ উনি মানতে চাইছিলেন না। কিন্তু আমার আবার ওই ডিপার্টমেন্টের চাকুরির প্রতি বরাবরই বেশি ঝোঁক ছিল। আমি লম্বাও ছিলাম প্রায় 6 ফিট প্লাস, তাই এটা একটা বাড়তি সুবিধা ছিল। অবশ্য সেকেন্ড লেফটেন্যান্টের জন্য এসব ম্যাটার করে না, সেখানে মেধাটাই আসল। আর সৌভাগ্যক্রমে সারা দেশে 7 জনের মধ্যে আমি টিকে গেলাম। যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় 1000-এর বেশি। কিন্তু মাকে রাজি করানোটা যুদ্ধসম ছিল। তবে সে যুদ্ধে আমি জয়ী হয়েছিলাম বটে। যখন চাকুরির ট্রেনিংয়ে চলে যায়, তখন বেশ ভয় লাগত। কারণ প্রীতিকে ওর এক ফুফাতো ভাই নাকি ছোট থেকেই পছন্দ করত। কিন্তু প্রীতি কেন জানি তাকে সহ্য করতে পারত না। তবে সে ছেলে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রীতির মা বাবাকে পটানোর। অবশ্য আমার জন্য প্লাস পয়েন্ট এটা ছিল যে, প্রীতির মা বাবা সন্তানের মতামতের অনেক গুরুত্ব দিতেন। এছাড়া পড়াশোনা শেষ হওয়ার আগে প্রীতির বিয়ে হওয়ার সম্ভাবনা 1% ছিল না। সেটা ভেবে আমি কিছুটা নিশ্চিন্ত থাকলাম, তবুও মনে সবসময় একটা কু ডেকেই যেত। অনেক সময় ট্রেনিংয়ে মনোযোগ হারিয়ে ফেলতাম, সেজন্য অবশ্য বাড়তি শাস্তি ভোগ করতে হতো। আমার সবচেয়ে বেশি ভয়টা এ কারণে ছিল, কারণ আমি তখনও প্রীতিকে কিছু জানাইনি। আমি শুধু এটা অনুমান করে নিয়েছিলাম, হয়তো প্রীতিও আমাকে একটু একটু পছন্দ করে। কিন্তু এভাবে শুধু নিজের ভাবনার উপর দাঁড়িয়ে কাউকে পাওয়ার আশা করাটা যে কত বড় বোকামি, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। সেটার খেসারত বেশ ভালোভাবেই দিতে হয়েছিল আমাকে। হয়তো অল্পের জন্য আমি আমার বৃষ্টিপ্রিয়াকে হারিয়ে ফেলছিলাম, সেটা ভাবতেই এখন গা শিউরে উঠে। ওই মুহূর্তটার কথা ভাবতে চায় না আর। আমি চাকুরিতে যোগদানের পূর্বে মোট 2বার প্রীতির সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। যদিও একা নয়, সেরকম সুযোগ তখনও তৈরি হয়নি। হয়তো সেটাই ভালো ছিল, যদিও তখন বয়সটা নেহাত কমই ছিল। মাঝে মাঝে ভাবতাম, সেটা আমার কম বয়সের আবেগ নয় তো। কিন্তু যখন দীর্ঘ 5 বছর আমি তার জন্য অপেক্ষা করলাম, তখন বুঝতে পারলাম, না, সেটা আমার আবেগ ছিল না। আবেগের স্থায়িত্ব এত দীর্ঘ হয় না। আর যদি সত্যিই আবেগ হতো, তবে এর মধ্যে আমার চোখে অন্য কাউকে ভালো লাগতো। কিন্তু আমি কেন জানি অন্য কোন মেয়েকে নিয়ে ভাববার মতো রুচিবোধও করিনি। হ্যাঁ, আমার ভালোবাসার কোন নিশ্চয়তা ছিল না, সেটা আমি নিজেই জানি। তবে কোথায় যেন একটা গভীর বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের ভিত্তি ঠিক কী ছিল তা আমার জানা নেই। হয়তো ট্রেনিংয়ে যাওয়ার আগে শেষবার যখন প্রীতির সাথে দেখা হয়েছিল, তখন সে বিষাদ নয়নে তাকিয়ে আমি কিছু একটা অনুভব করেছিলাম। হয়তো অনেক না বলা কথা সে চোখে লুকিয়েছিল। তবে আমি ঠিকই সে কথা পড়ে নিয়েছিলাম, কারণ আমি পুরোপুরি বৃষ্টিপ্রিয়াতে নিমজ্জিত ছিলাম তখন। আমার মনের গহীনে ততদিনে সে নিজের কোটর তৈরি করে নিয়েছিল। এরপর 5টা বছর আমার ভীষণ কষ্টে গেছে। চাকুরি হওয়ার আগের কষ্টটা ছিল একরকম, পরেরটা অন্যরকম। চাকুরি পেয়েই বিয়ে করার মতো কোন সুযোগ ছিল না। তাছাড়া তখন আমার বয়স মাত্র 19।
আইন তো বয়স হয়নি বিয়ের, মানসিকভাবেও নয়। সেটা আবেগে ভাষারই বয়স ছিল। তবে আমরা দুই ভাই বোন ছোট বয়স থেকেই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছিলাম। আমার মা সবকিছু আমাদের সাথে খোলাখুলি আলোচনা করতেন, যেন আমরা যে কোনো পরিস্থিতিতে কোন ভুল না করি। সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা মায়ের থেকেই শিখেছিলাম। যেখানে 18-19 বছরের ছেলে মেয়েরা অনেক ভুল করে বসে, কিন্তু আমাদের ছোট থেকেই সবার থেকে আলাদাভাবে বড় করা হয়েছে। ছোট থেকেই আমরা নিজেদের কাজ নিজেরা করতাম। মা যেহেতু চাকুরি করত, তাই মা আমাদের টুকটাক কাজ সব শিখিয়েছিলেন। আমার বোন মায়া যে কাজগুলো পারে, আমিও সেসব পারি। মা কোন কাজ ভেদাভেদ করে শিখাননি। সেই সুবাদে আমিও বেশ ভালো রান্না করতে পারি। কখনো মা অসুস্থ থাকলে আমরা দুই ভাই বোন মিলেই রান্না করে তারপর স্কুলে যেতাম। আমাদের কোন কাজের লোক ছিল না, সবাই নিজের কাজ নিজে করতাম। ঘর মুছা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেয়া সব আমরা পালাক্রমে করতাম। একদিন আমি, একদিন বোন, মা, বাবা সবাই এভাবে করতাম। অনেক সময় অনেকে আমাদের বাসায় এসে আমাকে বা কখনো বাবাকে ঘরের কাজ করতে দেখলে ভ্রু কুঁচকে তাকাত। তবে সামনাসামনি কেউ কিছু বলার সাহস পেত না অবশ্য। হয়তো আড়ালে নানান কথা বলতো। তাতে কি আসে যায়? আমাদের পরিবারের বিষয় একান্তই আমাদের নিজের। আমাদের যদি তাতে কোন সমস্যা না হয়, তাহলে অন্যের কথা শুনে কি লাভ? অন্যরা কথা বলবে কেবল পেছনে থেকে, কখনো সামনে এসে কাজ করে দিবে না, কিংবা সাহায্য করতে আসবে না। তাহলে তাদের কথায় বা ভয়ে আমরা কেন চুপসে যাব? আমরা কিভাবে চললে, থাকলে ভালো থাকব, সেটা একান্তই আমাদের বিষয়। বাহিরের মানুষের কথায় কান দিয়ে বা বাহিরের মানুষকে দেখাতে গিয়ে আমরা কোন কিছু করতাম না। আমরা তাই করতাম, যেটা করলে আমরা ভালো থাকব, খুশি থাকব। সবাইকে খুশি করার জন্য নিজের খুশি বিসর্জন দিতে পৃথিবীতে আসেনি। হ্যাঁ, সবাইকে খুশি করার অন্য ক্ষেত্র আছে। সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। বাইরের দুইটা লোক কি বলবে, সেটা ভেবে আমরা আমাদের সিস্টেম কেন বদলাবো? আমি নিজেও ভাবি, পরিবারের কাজগুলো কেন মা বা বোনদেরই করতে হবে? সবাই মিলে করলে কোন ক্ষতি তো নেই। একটা রুটিন করে নিলেই হয়। সবার সুবিধা মত সবাই টুকটাক কাজ করবে, তাহলে আর কোনো কিছুই বোঝা মনে হবে না। ট্রেনিং শেষ করে যখন ছুটিতে আসলাম, তখন আমার জন্য কত বড় ধাক্কা অপেক্ষা করছিল তা আমার ধারণারও বাইরে। সেই ধাক্কা সামলাতে আমাকে বেশ বেগ পোহাতে হয়েছিল। আর 2 বছর ধরে যেটা মনে চেপে রেখেছিলাম, সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম। প্রথমে অবশ্য সোহাগ বেশ চমকে গিয়েছিল, কারণ আমি যথেষ্ট চুপচাপ স্বভাবের ছেলে ছিলাম। তাই আমার কথা শুনে সে অমন রিয়েক্ট করেছিল। সে তখন ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। মেডিকেলে পরীক্ষা দিয়েছিল, আসেনি। আমি ভর্তি পরীক্ষা ছেড়ে চাকুরিতে যাওয়াতে সবচেয়ে বেশি অবাক হয়েছিল সোহাগ। কারণ তার কথা অনুযায়ী, এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কেন এই বয়সেই চাকুরির পেছনে ছুটছি? চাকুরি করার কোন তাগিদ ছিল না আমার। তাই সোহাগ কিছু ভেবে পাচ্ছিল না। আমাকে অনেক বুঝিয়েছিল যে, পড়াশোনা শেষ করে চাকুরি করলে আমি আরো বেটার পজিশনে যেতে পারবো। হয়তো স্কলারশিপ পেয়ে বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারি। কিন্তু আমি তো তখন অন্য চিন্তায় নিমগ্ন। তাই যখন সোহাগকে প্রীতির কথা বলে দিলাম, তখন সোহাগ বিস্ফোরিত চোখে তাকিয়েছিল। শুধু একটা কথাই বলেছিল, রূপক, এই কারণে তুই চাকুরিটা হাতছাড়া করতে চাসনি? আমি তখন কিছু বলিনি। চুপ করে উদাস চোখে আকাশের দিকে তাকিয়েছিলাম।
হয়তো আমার নীরবতাই সোহাগ ওর প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিল। প্রীতি তখন ইন্টার পরীক্ষা দিবে। তখন ওর ফুফাত ভাই বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যায়। আর প্রায় সাথে সাথেই ঘটা করে প্রীতিকে বিয়ে করার প্রস্তাব নিয়ে চলে আসে। প্রীতির যখন 10 বছর বয়স, তখন থেকে নাকি সে প্রীতিকে পছন্দ করে। এটা অবশ্য প্রীতিই আমাকে বলেছিল। প্রীতির সেদিন জানি কি হলো। যাকে দু চোখে দেখতে পারত না, হুট করে তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আর সেটা শুনে আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এটাই হয়তো স্বাভাবিক, আমিই হয়তো ভুল ছিলাম। এভাবে দূর থেকে ভালোবেসে কাউকে পাওয়ার আশা করা, সে যে মরীচিকা। প্রীতিও তো কখনো মুখ ফুটে আমাকে কিছু বলেনি, বা তেমন কোন ইশারা করেনি। আমিই হয়তো বেশি বুঝে নিয়েছিলাম, যেটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। যখন ট্রেনিং থেকে এসে শুনতে পেলাম প্রীতির এঙ্গেজমেন্ট, আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সোহাগের মুখে সবটা শুনে তখন কোন কথা বলতে পারিনি। কেমন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিলাম। হয়তো আমার পৃথিবী থমকে গিয়েছিল ক্ষণিকের জন্য। সবকিছু কেমন যেন হয়ে গিয়েছিল। কয়েকদিন আমি ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, কারো সাথে কথা বলিনি। যেটা মায়া বুঝতে পেরেছিল। কারণ মায়া জানতো আমি প্রীতিকে ভালোবাসি। সে আমাকে তখন বলেছিল, ভালোবাসলে সাহস করে তা প্রকাশ করতে হয়। তুমি তার জন্য গোপনে ত্যাগ করলে বিশেষ কোন লাভ নেই। হয়তো সে জানবেই না তুমি তার জন্য কি করেছ। আড়াল থেকে ভালোবেসে কোন লাভ নেই। সামনাসামনি বলে দেয়াই ভালো। তারপর যা হয় হবে। নেগেটিভ হলেও সেটা মানতে হবে। কারণ বাস্তবতা তো আমাদের মানতেই হবে। আর সমবয়সী সম্পর্কে তো এমনিতেই সবাই নাকুচু করে রাখে। তবু চেষ্টা করতে ক্ষতি কি? মনের ভেতর ভালোবাসার পাহাড় গড়ে তোলার চেয়ে আগ্নেয়গিরির লাভার মতো ভালোবাসা উগড়ে দেয়াই ভালো। তাতে অন্তত নিজের স্বস্তি পাবে, আর যাকে ভালোবাসো সেও জানবে। তারপর ভাগ্যে যা আছে সেটা মেনেই জীবন পথে চলতে হবে। কারো জন্য জীবন থেমে থাকে না। ভালোবাসাও বন্দী হয়ে থাকে না। যদি থাকতো, তবে অনেক মানুষ ভালোবাসাহীন হয়ে মারা যেতে তিলে তিলে। ভালোবাসাটা অনেকটা পাথরকুচি গাছের মতো। পাথরকুচি গাছ যেখানেই পাতা পড়ে, সেখানেই নতুন গাছ গজায়। ভালোবাসাও তেমন। ভালোবাসা পেলেই ভালোবাসা নতুন করে গজিয়ে ওঠে। হয়তো কিছুদিন থেমে থাকে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। মানুষ ভালোবাসা না পেলে মরে না, কিন্তু ভালোবাসাহীন বেঁচে থাকাটাকেও বেঁচে থাকা বলে না। মানুষ মাত্রই ভালোবাসা চায়। কেউ সেটা প্রকাশ করে, কেউ করে না। আমাকে সেইবার বেশ জব্দ বানানো হয়েছিল। ধরা পড়ে গিয়ে ভীষণ নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিলাম। ঘুণাক্ষরেও ভাবতে পারিনি প্রীতি এমন কিছু করবে। যেখানে আমি ভয়, টেনশনে অস্থির হয়ে গিয়েছিলাম, সেখানে সে এমন কিছু করবে, তা ভাবা আমার জন্য বেশ দুর্বোধ্যই বটে। হঠাৎ আমার ভীষণ রাগ উঠে গেল। একই সাথে অভিমান। মেয়েরা অভিমানী তাই যখন তখন অভিমান করে। তাই বলে কি কোথাও উল্লেখ আছে ছেলেদের অভিমান হতে পারে না? আমার সেবার ভীষণ অভিমান হয়েছিল। আমি এরপর প্রীতির সাথে একটা কথাও না বলে ছুটি কাটিয়ে চলে গিয়েছিলাম। যদিও কষ্টটা হয়তো আমারই বেশি হয়েছিল। প্রীতির ব্যাপারটা অবশ্য জানি না তখনও। সেইভাবে কথাই হয়নি আমাদের। দুজনের মনেই সংকোচ। যখন আমি বুঝতে পারলাম প্রীতি আর সোহাগ মিলে প্ল্যান করেই আমাকে ফাঁসিয়েছে। প্রীতির কোথাও বিয়ে ঠিক হয়নি। দুই ভাই বোন মিলেই আমাকে জব্দ করেছে। যখন সোহাগ আমাকে পুরোটা বলল, তখন আমি একদম নিশ্চুপ। দাবার চালটা এভাবে ঘুরে যাবে কল্পনাও করিনি। যদিও আমার খুশি হওয়ার কথা ছিল। খুশি হয়েছিও বটে। তবুও কেন যেন এভাবে ধরা পড়ে যাওয়ার দরুন ভীষণ আহত হয়েছিলাম। মেয়েটা এতটা চালাক, বুঝতে পারিনি একদম। আমাকে কেমন নাকানি চুবানিটা খাওয়ালো। অথচ নিজেও মুখ ফুটে একটা কথাও বলেনি। স্বাভাবিকভাবেই কথা বলে গিয়েছে। আমি খুব বেশি পর্যবেক্ষণ করতাম তাকে, সেজন্যই আংশিক আভাস পেয়েছিলাম।
তবে সেটা তেমন কোন নির্ভরযোগ্য কিছু ছিল না। অথচ কত বড় একটা কাজ করে ফেলল। সোহাগের কথা অনুযায়ী প্রীতি ওকে বলেছে যে আমি ওকে পছন্দ করি। তখন সোহাগ প্রীতিকে ধমকে দেয় বেশ। নিজের বোনকেই কড়া কথা শোনায় আমার ব্যাপারে এভাবে বলার জন্য। এটা শুনে আমি সোহাগের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিলাম। নিজের বোনের থেকেও আমাকে বেশি বিশ্বাস করেছে সে। তাহলে আমি কি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি? এই প্রশ্নটার জন্যই আমি প্রীতিকে মুখ ফুটে কিছু বলতে পারিনি, কিংবা নিজেকে প্রতিষ্ঠিত করার আগে কিছু বলতে চাইনি। হয়তো এতে প্রীতিকে পাবার আশা শূন্য ছিল, তবুও আমি সেটাই বেছে নিয়েছিলাম। কখনো কখনো আশাটা শূন্যে রাখাটাই ভালো, তাহলে হারানোর ভয়টা কম থাকে। তবে এরপর প্রীতি যেটা বলেছিল সেটা শুনে আমি চূড়ান্ত বিস্মিত হই। যখন সোহাগ প্রীতিকে ধমকাচ্ছিল তখন আচমকা প্রীতি বলে বসে যে সেও নাকি আমাকে পছন্দ করে। যখন এই কথাটা আমি শুনি সোহাগের মুখে, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। যদিও কথাটা প্রীতির মুখ থেকে শুনতে পেলে হৃদয় শীতল হয়ে যেত, যদিও সেটা আশাতীত। কারণ যেখানে আমি ছেলে হয়ে কিছু বলতে পারিনি, সেখানে সে মেয়ে হয়ে যতটুকু করেছে সেটাই ব্যাপক কিছু। তবে প্রীতি যখন এটা বলেছিল তখন নাকি সোহাগ প্রীতিকে উল্টো সন্দেহ করে বসে, যে প্রীতিই হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু সেটা আগে না বলে আমার কথা বলে আমার ঘাড়ে দোষ চাপাতে চেয়েছে। সোহাগের কথা শুনে আমি একের পর এক হোঁচট খাচ্ছিলাম। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এতটা বিশ্বাসের পর আমার কাজটা ভুলই মনে হচ্ছিল। ভীষণ হীনন্যতায় ভুগতে লাগলাম আমি। কিন্তু সোহাগের কথা শুনে সেদিনের মতো আরেক দফা বিস্ময়ের শেষ ধাপে পৌঁছেছিলাম। দুই ভাইবোন মিলে আমাকে একের পর এক শক দিয়ে যাচ্ছিল। সোহাগকে সেদিন আমি বেশ শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। নিজের ভাইকেও কেউ এতটা বিশ্বাস করে না। তবে এটা ঠিক আছে, মাত্র 2 বছরেই সোহাগ আমার নারী নক্ষত্র সব জেনে গিয়েছিল। আর এটাও জেনে গিয়েছিল আমি চাপা স্বভাবের, সহজে মনের কথা প্রকাশ করি না। তাই আমার মনে কি চলছিল সেটা সে একটু অনুধাবন করতে পারেনি। কিন্তু আমার বৃষ্টিপ্রিয়া, যে বৃষ্টির জলের মতোই স্বচ্ছ, সে কিভাবে যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলেছিল। হয়তো মেয়ে বলে, তবে আমি তো কখনো প্রীতির চোখের দিকে তাকিয়ে কথা বলতাম না। যে কয়েকবার সামনাসামনি কথা হয়েছে, অন্যদিকে তাকিয়েই কথা বলেছি। যখন প্রীতি অন্য কারো সাথে কথা বলতো তখন আমি আর চোখে দেখতাম, সেটাও অল্প সময়ের জন্যই, যেন ধরা না পড়ে যায়। কিন্তু সেই তো ধরা খেলাম, তাও এমন শক্তপোক্তভাবে। সোহাগ আমাদের দুজনকেই স্বাভাবিক থাকতে বলল, যদিও আলাদাভাবেই বলেছে, কারণ আমি অভিমান করে চলে এসেছিলাম। অবশ্য আমার ফোন নাম্বারটা চুরি করে প্রীতির বইয়ের ভাঁজে রেখে এসেছিলাম, যদিও জানি সোহাগের কাছ থেকে নাম্বার নিতে পারত। কিন্তু কেন যেন আমার নাম্বারটা এভাবে দিয়ে আসতে মন চাইছিল। প্রীতি তখন কোচিংয়ে ছিল। আমি আরেকটা ভয়ানক কাজ করেছিলাম, সেটা সোহাগের চোখকেও ফাঁকি দিয়ে প্রীতির একটা ওড়না চুরি করেছিলাম। যদিও সেটা বেশ রিস্কি ছিল, কিন্তু ওড়নাটা ব্যাগে ভরে নিয়েছিলাম তাড়াহুড়ো করে। ভাগ্যিস সাথে ছোট ব্যাগ ছিল একটা। এই ব্যাগটা সবসময় এমনি সাথে রাখতাম। যাক, ভালো কাজেই লাগলো। অবশ্য প্রীতি যেন ওড়না না খুঁজে সেজন্য নাম্বারটার নিচে একটা ছোট নোট লিখে রেখে এসেছিলাম। কোন বইটার ভেতর রাখবো বুঝতে পারছিলাম না। তারপর ইংরেজি গ্রামারের ভেতরই রাখলাম, কারণ এটা বেশি পড়ার চান্স আগে। অন্যগুলো ততটা নিয়মিত পড়া না হলেও এটা মোটামুটি পড়তে হয়। আমার সেন্সটা অবশ্য ঠিকই ছিল। আমি ডিউটিতে চলে আসার পরের দিনই একটা টেক্সট আসে, যেখানে একটা লাইন লেখা ছিল কেবল, নাম্বারটা কি মনচোর না ওড়না চোর, কোনটা লিখে সেভ করবো অফিসার? মেসেজটা পড়ে আমি ঘর কাঁপিয়ে এসেছিলাম। যদিও সচরাচর আমি এত জোরে হাসি না, কিন্তু ওই মেসেজটা পড়ার সময় আমার বৃষ্টিপ্রিয়ার মুখটা চোখের সামনে ভাসছিল। মেয়েটা এতটা দুষ্ট দেখে বোঝা যায় না। আমিও ছোট্ট করে রিপ্লাই দিয়েছিলাম,
যেটাতে বৃষ্টিপ্রিয়ের মন তুষ্টি হয়। এর পরের সময়গুলো যেন কাটতে চাইত না। উইদিনের ওই মেসেজের পর প্রীতি আর কোন মেসেজ বা কল করেনি। আমার অভিমান যদিও ওর মেসেজ দেখে উধাও হয়ে গিয়েছিল। তবুও কেন যেন ফোন দিতে পারছিলাম না। কেন যেন ওর কল বা মেসেজের অপেক্ষায় থাকতাম, কিন্তু সেও কল দিত না। শেষমেশ যখন ভাবলাম আমি ফোন দিব, ঠিক সে সময়ই আমার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নামটা দেখেই ঠোঁট জোড়া আপনা আপনি প্রসারিত হয়ে গিয়েছিল। আমার বৃষ্টিপ্রিয়ের ফোন যে ছিল। ফোন রিসিভ করে কেউ কোন কথা বলতে পারছিলাম না। অনেকক্ষণ চুপ থাকার পর যখন ভাবলাম কথা বলবো, তখন আকাশ বাতাস কাঁপিয়ে ঝড়ো বৃষ্টি শুরু হলো। কথা বুঝবার উপায় নেই। তখন শুনতে পেলাম সে বলছে, কেমন আছেন? আপনি ডাক শুনে আমি বেশ আহত হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি করেই বলবে। তাই আমিও আপনিই সম্বোধন করলাম সেদিন। সে অবশ্য কোন রিয়েক্ট করেনি অন্য মেয়েদের মতন, যেন আপনি ডাকাই যায়। পরবর্তীতে আমি তুমি করে ডাকলেও সে আমাকে বরাবরই আপনিই বলে এসেছে। সে একই সাথে শান্ত নদীর মতো, আবার প্রাণোচ্ছল। যে নদীতে আমি ডুবে গিয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম নিজেকে। সেদিন প্রথমবারের মতো বেশ সময় কথা হয়েছিল আমাদের। অনেক অজানা বিষয় জানা হলো একে অন্যের ব্যাপারে। তবে ফোন রাখার আগে আমাকে বলেছিল, আচ্ছা, যদি সত্যিই আমার বিয়ে ঠিক হয়ে যেত, কি করতেন? আমি শান্ত স্বরে বলেছিলাম, কিছুই না। এটা শুনে ওর প্রতিক্রিয়া কেমন হয়েছিল তা অবশ্য আমার জানা নেই। তবে আমি যেটা বলেছি সেটাই সত্য। কারণ আমি সবসময় এরকম কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখতাম। আর ভাবতাম, যদি সে আমার জন্য হয়ে থাকে, তবে সে আমারই হবে। নয়তো আমি শত চেষ্টা করলেও পাবো না। এই আমরা এত বছর প্রেম করেও শেষ পর্যন্ত কোন না কোনোভাবে বিয়ে হয় না। তখন দুজনকেই কষ্ট পেতে হয়। তার চেয়ে এটাই ভালো। ক্ষণিকের সুখের চেয়ে সারা জীবন একসাথে থাকতে পারাটা অনেক বেশি কিছু। যদিও সোহাগের কথায় তখন স্বাভাবিক ছিলাম, তবে মনে ভয় ঠিকই রয়ে গেছিল। কারণ আমার বা সোহাগের পরিবারের কেউ তখনও কিছুই জানে না। কারণ তখন জানালে আরও বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল। তাই সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তবে আমার জন্য যে সামনে এর চেয়েও বড় কোন শখ অপেক্ষা করছিল, সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। 5 বছর পর আমি প্রীতির বাবার মুখোমুখি বসে আছি। ভয়, টেনশনে আমার ঘাম ছুটছে অনবরত। আমি ঘাম মুছার কোনোরকম চেষ্টাও করছি না। আসলে আমি সে সেন্সেই নেই। আমাকে কেন ডাকা হয়েছে তার কিছুই আমি জানি না। প্রীতির বাবাই আমাকে ফোন করে আসতে বলেছে। সোহাগকে ফোন করেছি, প্রীতিকে ফোন করেছি, কেউই রিসিভ করেনি। সবকিছু কেমন যেন ধোঁয়াশা লাগছে। মনের মধ্যে একটা কুর ডাকতে লাগলো। একটা আশঙ্কা করতে লাগলাম যে হয়তো প্রীতির চাল চলনে তারা কিছু টের পেয়েছে। কিন্তু প্রীতির সাথে আমার খুব কমই কথা হতো। আর দেখা তো আরো কম। কারণ যখন আমার ছুটি থাকতো, তখন প্রীতির ভার্সিটি খোলা থাকতো। তাই সেভাবে দেখা সাক্ষাৎ হয়ে ওঠেনি আমাদের। ওই ফোনেই যা একটু আধটু কথা হতো। তবে আমি তাতেই খুশি ছিলাম। অনেক বেশি কিছু পেয়ে হারানোর চেয়ে অল্প পেয়ে সেটা ধরে রাখতে পারাটা ঢের ভালো। তবে আমার সাথে এখন কি ঘটতে চলেছে সেটা আমি একদম অনুমান করতে পারছি না। প্রীতি বা সোহাগ কেউই বাড়িতে নেই। সোহাগ ময়মনসিংহ, আর প্রীতি চট্টগ্রাম। আগামীকাল আসবে। আর আমি 2 দিন হলো এসেছি। হঠাৎ করেই প্রীতির বাবার ফোন পেয়ে বেশ চমকে গেলাম। ওনার নাম্বার আমার কাছে ছিল না, তাই প্রথমে চিনতে পারিনি। তবে কণ্ঠটা চেনা চেনা লাগছিল অবশ্য। পরে পরিচয় পাওয়ার পর কুশলাদি বিনিময় করলাম। তারপর আচমকা তিনি এ মুহূর্তেই তার সাথে দেখা করার কথা বললেন।
যার দরুন আমি এখানে বসে আছি এখন। কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি চুপচাপ বসেছিলাম। তখন হঠাৎ আমার মা বাবাকে দরজায় দেখে বেশ ভড়কে গেলাম। হচ্ছেটা কি একের পর এক। আর আম্মা, আব্বা এখানে আসছেন কেন? আমি পুরো হতবুদ্ধি হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোন শব্দ বেরোচ্ছে না। আমি কথা বলতে চাইছি, কিন্তু পারছি না। শব্দটা গলার ভেতরেই থেমে যাচ্ছে এসে। আমার মন চাইছে এখান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু সেটা সম্ভব না। তাই নিজেকে যথাসম্ভব ঠান্ডা স্বাভাবিক রাখতে সচেষ্ট হলাম। বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস নিলাম। যখন কিছু বলতে যাব, তার আগেই যেটা শুনলাম, সেটা শুনে আমার আক্কেল গুরুম হয়ে গেল। ফেব্রুয়ারির ৩ তারিখ আমার বিয়ে, মানে আর ২ দিন পর। আমার এবার নিশ্চিত মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কারণ সবকিছু আমার কাছে ধোঁয়াশা ঠেকেছে। আমাকে একপাশে বসিয়ে রেখে তারা তাদের মতো কথা বলছে। মনে হচ্ছে আমি ছোট বাচ্চা, অথচ আমার বিয়েরই আলাপ হচ্ছে। কোন মানে হয় এসবের? সোহাগ আসুক একবার, নিশ্চিত ওই ব্যাটা সব জানে। ইচ্ছে করে বারবার আমাকে নাকানি চোবানি খাওয়ায়। আর প্রীতি, সেও কি সব জানে? সবাই একসাথে মিলেই কি আমাকে বুদ্ধু বানাচ্ছে? আমি আর ভাবতে পারছি না। আমি সেখান থেকে উঠে চলে গেলাম। যদিও সেটা অভদ্রতা দেখাচ্ছে, কিন্তু তবুও আমার পক্ষে সেখানে আর বসে থাকা সম্ভব হচ্ছিল না। সোহাগের রুমে যেতে নিয়ে কেন যেন প্রীতির রুমে ঢুকে গেলাম। যদিও এটা ঠিক না, তবুও বেঠিক কাজটাই করলাম আমি। চেয়ার টেনে প্রীতির টেবিলে বসলাম। কিছুক্ষণ প্রীতির বই ঘাটাঘাটি করলাম। অবশ্য সেখানে স্টাডি বইয়ের চেয়ে গল্পের বই বেশি ছিল। বুঝলাম, প্রীতি গল্পের পোকা। অবশ্য আমাকে সেটা বলেছিল ও। আমিও বই পড়ি, তবে এতটা না। আমার কবিতা বেশি ভালো লাগে। হঠাৎ একটা খাতা হাতে নিলাম। হাবিজাবি লিখতে মন চাইছে। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। তারপর লিখতে শুরু করলাম। চোখের পলকে, মনের অলোকে। তোমার ওই বৃষ্টিস্নাত রূপে ঝাঁঝরা হলো মন। দিবস প্রহর কাটে না আর। আসবে যে কখন? একটু নিচে লিখলাম, আর কিছু মাথায় আসে না। তোমার কথা ভাবতে গেলে আমি শব্দহীন হয়ে পড়ি। আমার হৃদয় থেমে যেতে চাই। যে মানুষগুলো সহজে ভালোবাসি বলতে পারে না, সে মানুষগুলোই হুট করেই ভালোবাসা নামক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। যেমন আমি। আচ্ছা, তোমার কোন অভিযোগ আছে আমার প্রতি? আমি তো অন্য আর 10টা ছেলের মতো তোমাকে প্রপোজও করিনি। তার আগেই কিভাবে সব জেনে গেলে? জাদু জানো? অনেক কথা বলার ছিল, শব্দরা এলোমেলো। তুমি যে অদ্বিতীয়া, শুধু আমারই বৃষ্টিপ্রিয়া। আমি আর কিছু লিখলাম না, কিন্তু খাতাটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। এমন জায়গায় রাখতে হবে যেন সহজেই পেয়ে যায়। কথাগুলো আমি সরাসরি বলতে পারতাম, কিন্তু কোনো কিছু লিখে প্রকাশ করার মাঝে বেশি অনুভূতি কাজ করে। অন্তত আমার সেটাই মনে হয়। আগের দিনের চিঠিপত্রের যুগের প্রেমগুলো কত গভীর ছিল, সেটা ওই চিঠির লেখার আবেগের কারণেই। হয়তো যতবার চিঠিটা পড়তো, ততবার একই অনুভূতি কাজ করত। বর্তমান প্রযুক্তির যুগে কেন যেন সেই অনুভূতিগুলো খুঁজে পাওয়া যায় না। সরাসরি কথা বলার চেয়ে চিঠিতে বেশি আবেগ প্রকাশ পায়। তাই আমি একটা ছোট্ট চিরকুট লিখলাম আমার বৃষ্টিপ্রিয়ার জন্য। এখন শুধুই অপেক্ষা। ড্রয়িং রুমে কি কথা হচ্ছে এখন আমি জানি না, আর জানার প্রয়োজনও নেই। এই জীবনে অনেক কিছু না চাইতেন পেয়ে যাচ্ছি, তাই বড্ড ভয় হয়। জীবন আমাদের একদিকে ঢেলে দিলে যে অন্য সময় কেড়েও নেই। একটা মানুষ জীবনের পুরোটা সময় সুখে কাটাতে পারে না, কিন্তু আমাকে তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো আমার। ভালোবাসা, পরিবার সবাই আমার পাশে যে আছে। যেখানে মানুষ শত সংগ্রাম করেও ভালোবাসা টিকাতে পারে না। কেউ ভালোবাসা ছাড়ে, কেউ পরিবার,
কিন্তু আমার দুটোই আছে। তবে তো আমি নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলতেই পারি। ভালোবাসি বলেও ভালোবাসার মানুষকে হারানোর চেয়ে না বলে পাওয়া ভালো। নিজেকে ভালোবাসার যোগ্য গড়ে তুলতে হয়, কারণ জীবন একটাই। ভালোবাসা দ্বিতীয়বার আসতে পারে, তবে জীবন নয়। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনে তাকিয়ে দেখি মায়া ফোন করেছে। মায়া স্কলারশিপ নিয়ে চীন আছে এখন। সেখানে একটা ভার্সিটিতেই পড়াশোনা করছে। যাক, যেটা আমি পারিনি সেটা আমার বোন অন্তত পেরেছে। ফোন রিসিভ করতেই মায়া কনগ্রেচুলেশন জানালো। তার মানে মায়া সব জানতো, নাকি মায়া সব কলকাঠি নেড়েছে? আমার চারপাশের প্রত্যেকটা চরিত্রকে আমার এখন অবিশ্বাস্য লাগছে। মায়া আগামীকাল দেশে আসছে। ওর এমবি কমপ্লিট। তার মানে মায়া সব জেনেই আসছে। তাহলে কি সবাই সব জানে? আমি আর ভাবতে পারছি না। আমি সেখান থেকে সোজা বেরিয়ে গেলাম। খাতাটার পাতাটা ছিঁড়ে প্রীতির বালিশের নিচে রাখলাম। আর কেউ এখানে আসবে না নিশ্চয়ই। তাদের মধ্যে আর কি কি কথাবার্তা হলো আমার জানা নেই। আমি বেরিয়ে নদীর পাড়ে খোলা জায়গাটায় একা একা হাঁটতে লাগলাম। শীতল বাতাসে মনটা জুড়িয়ে গেল। একটা বেঞ্চিতে বসলাম। পাশের বেঞ্চটাতেই একটা কাপল বসা। এভাবে পার্কে, রাস্তায় ঘুরে ঘুরে প্রেম আমাদের করা হয়ে ওঠেনি। সময়ই মিলত না আমাদের। প্রীতিও কখনো কোন অভিযোগ করেনি, তাই আমিও এতটা গুরুত্ব দেয়নি। এভাবে করলেই প্রেম হবে এমনটা তো নয়। এক একজনের প্রেম এক এক রকম। এখানে ধরাবাঁধা কোন নিয়ম নিশ্চয়ই নেই। আমরা আর 10টা জুটির মতো প্রেম করিনি, কিংবা হয়তো আমরা প্রেমই করিনি। আমরা ভালোবেসেছি। যে ভালোবাসা আমাদের এক করে দিচ্ছে আজ। প্রেমটা না হয় বিয়ের পরেই হলো। একেবারে আকাশ বাতাস কাঁপিয়ে প্রেম করব, যেখানে কোন হারানোর ভয় থাকবে না, থাকবে না কোন সংকোচ। যেখানে থাকবো শুধু আমি আর আমার বৃষ্টিপ্রিয়া। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। সবাই সব জানে। প্রীতির মা বাবা আমাকে বেশ ভালো করেই চিনত। আমি কেমন, আচরণ কেমন, সব জানত। তাই শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও তারা রাজি হয়ে গেল। যদিও আমি চাকুরিরত অবস্থায় অনার্স মাস্টার্স শেষ করেছি। আর আমার মা বাবারও প্রীতিকে অপছন্দ করার কোন কারণ ছিল না। প্রীতির গায়ের রং শ্যামলা। সেসবে আমার মায়ের কোন সমস্যা থাকবে না আমি জানি। আমার মায়ের কাছে যেটা বিষয় সেটা হলো ব্যবহার। আর মায়ের সাথে কথা বলে বুঝতে পারলাম প্রীতি আমার মা বাবার সাথে দেখা করেছে, কিন্তু আমাকে বলা হয়নি। আমার গল্পে আমাকেই সবাই মিলে বোকা বানিয়ে দিল। জীবন কত বিচিত্র না? ছেলে হয়েও আমি বড্ড অভিমানী ছিলাম। এখনো আছি অবশ্য। প্রীতির প্রতি আমার ভীষণ অভিমান হচ্ছিল। মেয়েটা যে আমাকে কি পেয়েছে, যেন তাকে ভালোবেসে আমি মস্ত ভুল করে ফেলেছি। আমি চাপা স্বভাবের, সেটারই সর্বোচ্চ ফায়দা সে লুটেছে। বরাবরই চালাকি করে চলেছে আমার সাথে। আমাকে তার আঙুলের ইশারায় নাচাচ্ছে প্রতিনিয়ত। এভাবে আমাকে বারবার বোকা বানাতে তার খুব মজা লাগে না? আমিও এবার তাকে বোকা বানাবো। দেখুক কেমন লাগে। তারপর টের পাবা ময়না পাখি। কাউকে এভাবে বোকা বানালে কেমন অনুভূতি হয়। আসি আমি। আজ বিয়ে। আমাদের লুকোচুরি ভালোবাসার সমাপ্তি করবে। তবে সেখানে স্পেশাল কিছু করতে চলেছে। বিয়ে সম্পূর্ণ পারিবারিকভাবে হচ্ছে, শুধু নিকট কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে। আর সোহাগ আর আমার কয়েকজন বন্ধু বান্ধব। ভেবেছিলাম সোহাগকে বেশ কয়েকটা লাগাবো আসার পর, কিন্তু সেটা না করে উল্টো জড়িয়ে ধরতে মন চাইল তখন। এমন বন্ধু হয়তো আর দুটো নেই। নিজের বোনের ব্যাপারে সব ভাইয়েরা যেখানে ভীষণ স্ট্রিক্ট থাকে, সেখানে সোহাগ যা করেছে সেটা বর্ণনাতীত। আমি কোনোদিনও সোহাগের ঋণ শোধ করতে পারবো না। ভাইয়েরা নিজে 10টা প্রেম করলেও বোনের একটা প্রেমও মেনে নিতে পারে না। এটাই সত্য। আর সেখানে আমাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সন্ধ্যা হয়ে আসছে। এখনো বর আসার নামগন্ধ নেই। বিয়ে বাড়িতে কানাঘুষা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমার অবশ্য ভীষণ ভালো লাগছে।
যদিও রুমে বন্দি হয়ে আছি। অবশ্য সেটা আমার প্ল্যান অনুযায়ী। আর স্পষ্ট প্রীতির গতিবিধি পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে প্রীতির মুখটা বিস্ময়ে চেয়ে আছে। কারণ এতক্ষণে হয়তো খবরটা পেয়ে গেছে। ও হয়তো কোনো কিছু ভেবে পাচ্ছে না। না পাওয়ারই কথা। আমি তো এটাই করতে চেয়েছিলাম। আমিও তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। এখন মজা টের পাবে বৃষ্টিকন্যা। বৃষ্টির জল নিয়ে খেলা করতে করতে আমার সাথেও একের পর এক খেলা শুরু করেছে। এখন দাবার শেষ চালটা আমি চালব। ভাবতেই অন্যরকম অনুভূতি হচ্ছে আমার। একটু তো দুষ্টুমি আমারও করা উচিত, অন্তত বৃষ্টিকন্যার দুষ্টুমির প্রত্যুত্তরে। তবে আমার সব ভাবনাতে জল ঢেলে দেওয়াই বোধহয় বৃষ্টিপ্রিয়ার কাজ। ভেবেছিলাম প্রীতি কান্না করবে, কিন্তু আমি ভুল। সে স্বাভাবিক। কিছুক্ষণ মুখ ভার করে রেখে রুম থেকে সবাইকে বের করে দিল। তারপর কিছুক্ষণ রুমের মাথা থেকে ও মাথা পায়চারি করল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করল। মাথার ওড়নাটা ঠিক করল। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কি যেন নিল। হাতে বোতলের মতো কি একটা দেখা যাচ্ছে, তবে হাতের মুঠোয় চেপে রাখার কারণে বোঝা যাচ্ছে না। আর ওড়নার কারণে আরও দেখা যাচ্ছে না। কি খিচুড়ি পাকাচ্ছে মাথায়? এবার আমার একটু ভয় করতে লাগলো। মজাটা বেশি হয়ে গেল না তো? এখন যদি প্রীতি উল্টাপাল্টা কিছু করে বসে? আমি কিছুক্ষণ প্রীতিকে পর্যবেক্ষণ করলাম। এবার সে বিছানায় চুপচাপ বসে আছে। লাল শাড়িতে অপূর্ব লাগছে তাকে। তার চাহনি শীতল, চোখ দুটো গভীর। কিন্তু সে কি করতে চাইছে? এবার আমি ঘাবড়ে গিয়ে রুম থেকে বের হয়ে প্রীতির রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে কেউ নেই। আমি পাশেই একটা রুমে বসেছিলাম। সবাই সম্ভবত বাইরে খেতে গেছে। বাসার সামনে বাগানের পাশে ফাঁকা জায়গাটাতে ডেকোরেটরের ব্যবস্থা করা হয়েছে। আমি সিসিটিভির মাধ্যমে প্রীতির উপর নজর রাখছিলাম। ফোনের দিকে তাকিয়ে হঠাৎ আমি চমকে গেলাম প্রীতির হাতে ট্যাবলেট জাতীয় কিছু একটা দেখতে পেয়ে। আর এক সেকেন্ডও দেরি না করে প্রায় সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে আমি ঢুকে পড়লাম। প্রীতি দরজায় লক লাগায়নি। আমি প্রায় হামলে পড়ে প্রীতির হাত থেকে ট্যাবলেটের বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। প্রীতি স্বাভাবিকভাবেই তাকিয়ে রইল। আমি প্রীতির মুখেরটা ফেলার চেষ্টা করতে লাগলাম। হাতের মুঠোয় করে কয়েকটা মুখে পুড়তে দেখেছিলাম আমি প্রীতিকে রিকোয়েস্ট করতে লাগলাম যে আর কখনো এমন মজা করব না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মুখের ট্যাবলেটগুলো ফেলে দাও। কিন্তু প্রীতি আমার কোন কথা না শুনে মুখের ট্যাবলেটগুলো খেয়ে ফেলল। আমি হতাশ হয়ে বসে পড়লাম। সবাইকে ডাকতে যাব এমন সময় প্রীতি উঠে দাঁড়িয়ে রুমের এক কর্নারে গেল। সেখানে গিয়ে আমাকে বলল, ওই অফিসার, নিজেকে কি মনে করো? তুমি যদি চলো ডালে ডালে, তবে আমি পাতায় পাতায়। কি ভেবেছিলেন আপনার ভাওতাবাজি আমি বুঝতে পারবো না? বিয়ে করবে না, আসছে আমার মোগল সম্রাট। বিয়ে আপনি করবেন, আপনার ছেলের বাবাও করবে। প্রীতির কথা শুনে রূপকের হেঁচকি উঠে গেল। ভেবেছিল হয়তো বলে বসবে, আপনি করবেন আপনার। কিন্তু এ মেয়ে তো তারও এক ধাপ উপরে। একেবারে ছেলের বাপ বানিয়ে দিল। আচ্ছা, সে জানে কি করে আমাদের ছেলেই হবে? জিজ্ঞেস করব নাকি? করেই দেখি। আমি প্রশ্ন করতে যাব তার আগেই আমার গলার সামনে ফল কাটার চাকুর উপস্থিতি অনুভব করলাম। ভয় ভয় প্রীতির দিকে তাকালাম। এই মেয়ে হঠাৎ এত ক্ষেপে গেল কেন? মানছি আমার এমনটা করা ঠিক হয়নি, কিন্তু আমি তো বেশিক্ষণ এভাবে থাকতাম না। একটু পরেই কল করে সব বলে দিতাম। শুধু একটু তার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। তবুও কেন এমন অস্বাভাবিক আচরণ করছে? আমি ভয় ভয় প্রীতির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলতে লাগলাম, বৃষ্টিকন্যা থেকে অগ্নিকন্যা কেন হয়ে গেলে? আমার তো আমার বৃষ্টিপ্রিয়ার শান্ত স্নিগ্ধ রূপই ভালো লাগে, যাকে দেখলেই আমার মিষ্টি শীতল একটা অনুভূতি জাগে মনে। কিন্তু এখন তো আমার মিষ্টি নয়, আগুন আগুন অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমি একটু নড়াচড়া করলেই অক্কা পাবো। আমার কথা শেষ করতেই প্রীতি বলে উঠল, ভাষণ শেষ হয়েছে অফিসার।
আমি শুধু চোখের ইশারায় হ্যাঁ বললাম। প্রীতি লম্বায় 5 ফিট 6, তাই ছুরিটা আমার গলার কাছে ধরতে পেরেছে। এক পাশ থেকে আমার গলায় ছুরিটা ধরে রেখেছে। আমার কথা শেষ হওয়ার পরপরই সে বলতে লাগলো, এত সাধারণ বুদ্ধি নিয়ে কিভাবে যে এত ভালো চাকুরি পেয়ে গেলে বুঝতে পারলাম না। নাকি ঘুষ টুস দিয়ে পেয়েছ? চাকুটা সরিয়ে প্রীতি আবার রুমের এক কর্নারে গেল। সেখানে একটা টুল নিয়ে সেটার উপর দাঁড়ালো। আমি আশঙ্কা করতে লাগলাম প্রীতি পড়ে যেতে নিবে আর আমি দৌড়ে গিয়ে ধরবো ওকে। নাটক, সিনেমার মতো। কিন্তু আমার সব আশাই গুড়ে বালি। প্রীতি এতটাও দুর্বল মেয়ে নয়। সে সুন্দর করে শাড়ি সামলিয়ে টুলের উপর দাঁড়িয়ে রইল। তারপর কর্নারের ফুলগুলো সরিয়ে আমাকে সেদিকে তাকাতে বলল। এবার আমার যা বুঝার আমি বুঝে গেলাম। ম্যাডাম আগেই সব জেনে বসে আছেন। তাই আমিও আর কোন ভনিতা না করে প্রশ্ন করলাম, মায়া সব বলে দিয়েছে? না, এত সহজে বলে দিবে নাকি? একটু বুদ্ধি খাটাতে হয়। আমি আর কিছু বললাম না। ছিটকে চোরের মতো অপরাধী মুখ করে দাঁড়িয়ে রইলাম। কারণ এরপরে আমার আর কিছু বলার থাকার কথা না। প্রীতি নেমে আসলো। টুল থেকে নেমে গেলেও সামনে এগুতে গিয়ে শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। আমি হুমড়ি খেয়ে পড়ে ধরে ফেললাম। প্রীতির হাতে চাকুটা ছিল তখনও, সেটা লেগে আমার হাতের কবজির কাছে হালকা কেটে যায়। অতটা জোরে লাগেনি অবশ্য, তবে হালকা রক্ত বের হচ্ছিল। এবার প্রীতি বেশ ভয় পেয়ে গেল। প্রায় কাঁদো কাঁদো মুখ করে সরি বলল আমাকে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এদিক ওদিক কি খুঁজতে লাগলো। আচমকা আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম। প্রীতি ছুটতে চেষ্টা করল, কিন্তু পারল না। বৃথা চেষ্টাও করল না আর। এবার ও অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে রইল। আমার হাসি পাচ্ছে। একটু আগের বাঘিনী এবার হরিণীর ন্যায় ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি প্রীতির মুখটা উপরে তুলে ধরলাম। প্রীতির চোখে জল। এবার আমারও খারাপ লাগতে লাগলো। তবে শরীরই ব্যথায় নয়, মনের ব্যথায়। নিজের জন্য নয়, বৃষ্টিপ্রিয়ার মলিন মুখের জন্য। আমি প্রীতির দুগালে হাত রেখে বললাম, ভালোবাসি। প্রীতি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আবারও সরি বলল। চোখের জল গড়িয়ে পড়ার আগেই আমি তা মুঠোবন্দি করে নিলাম। প্রীতির চোখে চোখ রেখে বললাম, তুমি বৃষ্টিপ্রিয়া, বৃষ্টির জলে ভিজবে, নয়নের জলে নয়। প্রীতি ভালোবাসার হাসি হাসল। কোন কথা বলল না, শুধু নীরব দৃষ্টি বিনিময় করল। যে দৃষ্টিতে ছিল একরাশ ভালোবাসা আর মুগ্ধতা। পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে গেছে। তাই অন্যরকম করা দরকার। আমি চাকুটা কুড়িয়ে নিয়ে আবার প্রীতির হাতে দিলাম। প্রীতি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকালো। হয়তো আবারও কিছু বুঝতে পারছে না। সেটাই স্বাভাবিক। কারণ আমি এখন যা করতে চলেছি সেটা প্রীতির ভাবনার বাইরে। আমারও ভাবনার বাইরে। হুট করেই ভাবনাটা আসলো। ভাবলাম কাজে লাগানো উচিত। হুট করে আসা ভাবনাগুলো বিশেষই হয়। আমি মৃদু হাসলাম। পকেট থেকে আমার ফোনটা বের করলাম। যদিও বিয়েতে সবাই শেরওয়ানি পাঞ্জাবি পরে, কিন্তু আমি আমার অফিস ড্রেসেই বিয়ে করতে আসলাম। অবাক হওয়ার কিছু নেই। এটা ওনার ইচ্ছে ছিল। মানে আমার বৃষ্টিপ্রিয়ার। অফিসারের বিয়ের ড্রেস হিসেবে নাকি এটাই বেস্ট। বিয়ের ছবি দেখলেই অফিসারের বউ বউ ফিলিং আসবে তার। সেজন্যই তার ইচ্ছে পূরণ করতেই আমার এ পোশাকে আসা। যদিও আমার নিজেকে একদমই বর্বর লাগছিল না। মনে হচ্ছিল ডিউটিতেই আছি। অবশ্য বউয়ের ডিউটি সবচেয়ে বড় ডিউটি। ঘর শান্তি তো সব শান্তি। আমি প্রীতিকে আবার চাকুটা আগের মতো গলায় ধরতে বললাম। সে তা না করে করুণ চোখে আমার দিকে তাকালো। আমি এবার আদেশ করার মতো করে বললাম। প্রীতি এবার ভরকে গিয়ে আগের মতো ধরল। আমি মুখ লুকিয়ে হাসলাম। প্রীতিকে বলে রাখলাম, যতক্ষণ আমি সরানোর কথা না বলবো ততক্ষণ যেন ধরে রাখে।
প্রীতি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। এবার আমি ফোনের ক্যামেরা অন করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিলাম। সবকটা ছবিতে প্রীতি চোখরিয়া বড় বড় করে তাকিয়ে রইল, আর আমি অসহায়ের মতো মুখ করে রাখলাম। একটা ছবি এমন তুললাম যে প্রীতি আমার হাত কেটে ফেলছে। চাকুটা আমার হাতের কাটা জায়গাটায় ধরা ছিল। প্রীতি হঠাৎ আমার এভাবে ছবি তোলা দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ছবি তোলা শেষ করে প্রীতির হাত থেকে চাকুটা নিয়ে পাশে সরিয়ে রাখলাম। প্রীতি তখনও কিছু বুঝতে পারছে না, এমনভাবে তাকিয়ে রইল। আমার বেশ লাগছে প্রীতির এই মুখটা দেখতে। প্রীতির রুমের সাথেই বড় বারান্দা। আমি সেখানে গিয়ে বসলাম। প্রীতিও পিছু পিছু আসলো, জানি আসবে। আমি এবার বারান্দার দরজা খুলে বাগানের একপাশে বসার জায়গাতে বসলাম। প্রীতিকে ইশারা করলাম বাইরে আসার জন্য। এখানে বড় বড় গাছ থাকার কারণে দূর থেকে তেমন দেখা যায় না। তাছাড়া এদিকটায় কেউ নেইও, সবাই অন্য পাশে ব্যস্ত। ভাবা যায় নিজের বিয়েতে বর বউ এভাবে রোমাঞ্চকর পরিবেশে। প্রীতি আসার সাথে সাথেই আমি উঠে আমার জায়গাটাতে ওকে বসালাম। তারপর আমি হুট করে ওর কোলে শুয়ে পড়লাম। ফোনের গ্যালারিতে ছবিগুলো দেখতে লাগলাম। প্রীতি রোবটের মতো বসে আছে। আমি ছবি দেখতে দেখতে বললাম, এই ছবিগুলো আমাদের ছেলে মেয়েদের দেখাবো। দেখিয়ে দেখিয়ে বলবো, তোদের মা আমাকে চাকু দিয়ে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছিল। আমি না করতে চাওয়ায় সত্যি সত্যিই হাত কেটে দিয়েছিল। তারপর শেষমেশ ভয়ে আমি বিয়ে করে ফেললাম। কথাগুলো বলা শেষ করে প্রীতির মুখের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে রইলাম। পিট পিট করে চোখ খুলে দেখছিলাম তার মুখের অবস্থা। একটু তাকিয়েই আবার চোখ বন্ধ করে ফেললাম। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বজ্রপাত হতে পারে। মানুষজনের সাবধান হওয়া উচিত। আর নয়তো। আমি কথাটা পুরো শেষ করতে পারলাম না, তার আগেই বজ্রপাত হলো। আর সেই বজ্রপাতের হেতু আমি এখন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছি। ভাবছেন, এটা আবার কেমন বজ্রপাত? জি, তিনি আমাকে ফেলে দিয়েছেন জমিনে। এটাই বজ্রপাত। আমি উঠে বসতে বসতে জামা কাপড় ঠিক করতে লাগলাম। তার পাশে মুখ ভার করে বসে রইলাম। একজন অফিসারকে সে এভাবে ট্রিট করছে, মান সম্মান আর রইল না। সে কিছুই করেনি এমন ভাব করে আমার পোশাকের দিকে তাকিয়ে বলতে লাগল, আপনার এই পোশাকটাই আপনার সব প্ল্যান ভেস্তে দিল, বুঝলেন মিস্টার অফিসার। আব তেরা ক্যা হোগা অফিসার? এটা বলে প্রীতি একটা পৈশাচিক হাসি দিল। তারপর বলতে লাগল, ভাগ্যিস আমার এমন অদ্ভুত ইচ্ছে হয়েছিল। আর নয়তো আমি কি আর জানতাম যে আপনার পেটে পেটে এত বদ বুদ্ধি। আমি তো আপনাকে ভোলাভালা কালা ভেবেছিলাম, কিন্তু আপনি তো সাদা বিল্লি বের হলেন। আর বাকি রইল আপনার ছেলে মেয়ের কথা। আপনার ছেলে মেয়ে নিশ্চয়ই আপনার মতো এতটা হাদারাম হবে না যে এতটুকু বিষয় বুঝতে পারবে না, যে একজন সেকেন্ড লেফটেন্যান্টকে সামান্য একটা চাকু ঠেকিয়ে আমি বিয়ে করে ফেলব। এসব গবেট মার্কা চিন্তা আপনার মাথায় উৎপন্ন হতে পারে। আসছে প্রমাণ রাখতে। এটা বলে প্রীতি ভেঙচি কাটল। এবার আমি মাথা চুলকাতে লাগলাম। কিছুক্ষণ পর দুহাত মাথার উপরে তুলে বললাম, সারা জীবনের জন্য আপনার কাছে স্যারেন্ডার করল এই অফিসার। আমার অফিসার তো আপনি। প্রীতি এবার জোরে হাসল। আমি সেই হাসিতে খুন হতে লাগলাম সহস্রবার। হঠাৎ একটা জিনিস খেয়াল হলো। সাথে সাথে প্রশ্ন করলাম, এই, তুমি নাকি ট্যাবলেট খেয়ে ফেলেছিলে? তাহলে এখনো সুস্থ কি করে? প্রীতি এবার আগে চেয়ে দ্বিগুণ জোরে হাসল। তারপর আচমকায় কিছু না বলে ওর রুমের দিকে গেল। কিছুক্ষণ পর হাতে একটা বোতল নিয়ে ফিরে আসলো। আমার সামনে বোতলটা ধরল। আমি কিছু বুঝতে পারলাম না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। প্রীতি এবার বোতলের গায়ের লেখাটা পড়ার জন্য ইশারা করল। আমি লেখাটা দেখে আরেক দফা ব্যাককেল সাজলাম। আসলেই আমি হাদারাম। আতঙ্কে বোতলটা ঠিকমতো খেয়াল করে দেখিওনি। এবার নিজের গালে নিজে দুইটা দিতে মন চাইছে, এমন বাজে চিন্তা করার জন্য।
কারণ সেটা টেস্টি হজমির বোতল ছিল। আর আমি কি না ভাবলাম, অতঃপর আমার জীবন এভাবেই যাবে সেটা আমি বেশ বুঝতে পারলাম। এজন্য আগেই স্যারেন্ডার করে নিয়েছি। পুরুষে যত বড় অফিসার, মন্ত্রী, ব্যবসায়ী হোক না কেন, তার ঘরের বসত স্ত্রী, সেটা তার রাজত্ব, সেখানে তার অনুশাসনই চলে। এখন আমার সালমান শাহর অন্তরে অন্তরে সিনেমার ওই গানটা খুব মনে পড়ছে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া, সোনারি চান পিটলা ঘুঘু, যাবে কোথায় পালাইয়া। আমাদের বিয়ে পড়াতে পড়াতে রাত হয়ে গিয়েছিল। বউ নিয়ে ফিরে আসব, কিন্তু তখনই তুমুল বৃষ্টি শুরু হলো। ঘণ্টাখানিকের বৃষ্টিতে পুরো শহর ভেসে যাওয়ার অবস্থা। আমি মনে মনে ভাবতে লাগলাম, বৃষ্টিপ্রিয়ের বিয়েতে তার সখী আসবে না, তা কি করে হয়? হ্যাঁ, বৃষ্টিকে বৃষ্টিপ্রিয়ার সখীই বলি আমি। বৃষ্টির সাথে তার গভীর সম্পর্ক এতটাই গভীর যে মাঝে মাঝে বৃষ্টিকেই আমার হিংসা হতো। সেদিন বৃষ্টি থামতে থামতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সেদিন আর বউ নিয়ে যাওয়া হয়নি। সবাই থেকে গিয়েছিলাম, কিন্তু সেদিন প্রীতির চূড়ান্ত পাগলামি দেখেছিলাম আমি। পাগলামি বলছি কারণ প্রীতি ওই ভারী বৃষ্টির মাঝে বিয়ের পোশাকে ওয়েডিং ফটোশ্যুট করেছিল। আর ফটোগ্রাফার ছিল আমার বোন। মায়ের ছবি তোলার হাত ভীষণ ভালো। বিয়ের অন্যান্য ছবিও সেই তুলেছে। রাতে সে শুয়ে পড়েছিল, তখন আমি ওকে ডেকে নিয়ে আসি। মায়া এত রাতে আমাকে দেখে চোখ ছানাবড়া করে তাকিয়েছিল। যখন আমি ওকে সব খুলে বললাম, তখন ঠিকই সে চোখ চকচক করে তাকিয়েছিল। তার রিয়েকশনটা ছিল এমন যে বৃষ্টির মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি। বিষয়টা ভেবেই মায়া যে রোমাঞ্চ অনুভব করেছিল সেটা আমি নিশ্চিত। এরকম ফটোগ্রাফি আর কোনো ফটোগ্রাফার হয়তো করেনি। তাই ভিন্ন রকম কিছু এক্সপেরিয়েন্স করতে মায়া হুড়মুড়িয়ে উঠে এসেছিল। এই কয় বছরে মায়া আর প্রীতির বন্ডিং বেশ জমে উঠেছিল। যদিও মায়া দেশে ছিল না, তবুও তাদের দেখে কেউ বলবে না ননদ ভাবি, মনে হবে বেস্ট ফ্রেন্ড। প্রীতি মাঝে মাঝে মায়ের সাথে কথা বলার জন্য আমার কল পর্যন্ত কেটে দিত। অনেক সময় ওয়েটিংয়ে পেতাম প্রীতিকে। তখন মায়াকে কল দিলে দেখতাম সেও বিজি। তখন আমার যা বুঝার বুঝে যেতাম। মনে হতো ওরাই প্রেম করছে, আমি থার্ড পারসন। সেবার দুই পাগলের মধ্যেখানে আমি ফেসে গেলাম। একজন ছবি তুলতে ভালোবাসে, আরেকজন তুলাতে। বৃষ্টির মধ্যে ভিজে ওয়েডিং ফটোশ্যুট, এটাই বোধহয় বাকি ছিল। বিয়ের শাড়ি মেয়েরা কত যত্নে তুলে রাখে, আর আমারজন বিয়ের দিনই শাড়ির 12টা বাজিয়ে দিয়েছে। তবুও বৃষ্টিতে ভিজে ওয়েডিং ফটোশ্যুট করতে হবে। আজকালের মেয়েরা যদিও কখনোই বৃষ্টিতে ভিজে অন্তত ফটোশ্যুট করতে চাইবে না, তাহলে যে কিছুক্ষণ পর পর তাদের চেহারা চেঞ্জ হবে। কিছুটা ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনের উল্টো। মানে সেখানে দেখানো হয় কি করে ধাপে ধাপে ফর্সা হয়। আর বৃষ্টিতে ফটোশ্যুট করলে ছবিগুলো এমন আসবে যে কিভাবে ধাপে ধাপে ফর্সা থেকে রং মলিন হয়। অবশ্য প্রীতির সেসবে মাথা ব্যথা নেই কোন, কারণ সে নিজের মতো করে ঘরেই সেজেছে। মুখে মেকআপের আস্তরণ ফেলে দেয়নি। সে যেমন তেমনই, নিজেকে ফর্সা প্রমাণ করার কোন চেষ্টা সে করেনি। আর আমি তাকে তেমনই ভালোবাসি। মায়া যখন প্রীতির সিঙ্গেল ছবি তুলে দিয়েছিল, তখন আমি ওর উপরে ছাতা ধরে রেখে দাঁড়িয়েছিলাম। কারণ প্রীতি বাগানের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিল। আর আমাদের ডাবল ছবিগুলো কিছু বারান্দার ফাঁক দিয়ে আর কিছু বাগানের ছাতাটার ভেতর বসে মায়া তুলে দিয়েছিল। আমি শুধু হতভম্বের মতো বৃষ্টিপ্রিয়ার পাগলামি দেখছিলাম সেদিন। সেই প্রথম দিনের মতোই এখনো সে বৃষ্টিতে আসক্ত। আমাতেও বোধহয় এতটা আসক্ত নয়। আমার পছন্দ অনুযায়ী অবশ্য একটা ছবি তোলা হয়েছিল। সে দুহাত মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে ভিজছে। আর আমি তার সামনে দাঁড়িয়ে তাকে দেখছি অপলক। কিছুটা আমাদের প্রথম দিনের দেখা হওয়াটার মতন। কিছু কিছু বিষয় স্মরণীয় করে রাখা ভালো। কখনো মন খারাপ হলে তা দেখে বা মনে করে অজান্তেই হাসি ফুটে ওঠে। সে রাতে বৃষ্টিতে ভিজে সকালেই আমার জ্বর এসে গিয়েছিল। প্রীতির কিছুই হয়নি।
আমি বৃষ্টিতে ভিজে অভ্যস্ত নয়, তাই হয়তো। যারা সবসময় বৃষ্টিতে ভিজে তাদের সহজে জ্বর হয় না। হঠাৎ করে কেউ ভিজলেই জ্বর আসার সম্ভাবনা প্রবল। আমাদের এই কাণ্ড অবশ্য কেউ টের পায়নি, কারণ কাপড় ফ্যানের নিচে রেখে শুকিয়ে ফেলেছিলাম। অবশ্য পরবর্তীতে ওয়েডিং অ্যালবামের ছবি দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়েছিল। তখন আর বকলেই কি লাভ। তবে ওই ছবিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, যদিও তখন আমার বিষয়টা পাগলামি মনে হয়েছিল পুরো। মাঝে মাঝে একটু আধটু পাগলামি থাকতে হয় জীবনে, কারণ সেগুলোই জীবনের বিশেষ মুহূর্ত হয়ে ওঠে। সেগুলো নিয়ে ভাবতেও ভালো লাগে। অজান্তেই ঠোঁট দুটো প্রসারিত হয়ে যায়। আমার বিয়ে করা নিয়ে আরেকটা সমস্যা দেখা দিয়েছিল অবশ্য, তবে আমরা সেসবে পাত্তা দেয়নি। কিছু কিছু বিষয় একদম পাত্তা দিতে নেই। মায়া আর আমি যমজ হওয়ার দরুন সমস্যাটা হয়েছিল, কারণ আমরা দুজন একই বয়সের হওয়া সত্ত্বেও বোনকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করে ফেলেছিলাম, যেটা আমাদের সমাজের মানুষের আঙুল তোলার জন্য যথেষ্ট। আমাদের ধারণা ঘরে বিবাহ উপযুক্ত বোন রেখে কোন ভাইয়ের বিয়ে করা উচিত নয়। হ্যাঁ, মানছি ধর্মে মেয়েদের উপযুক্ত বয়সে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একই সাথে তো ছেলেদেরও সময়মত বিয়ের কথা বলা হয়েছে। কিন্তু আমরা শুধু মেয়েদেরটাই গুরুত্ব দেয়। পাপাচার থেকে বাঁচার জন্য উভয়েরই উপযুক্ত সময়ে বিয়ে করা উচিত। আর মায়ের বিয়ে ঠিক হয়ে আছে। এতদিন পড়াশোনা শেষ হয়নি, তাই হয়নি। কিন্তু মানুষের মুখ তো আর ধরে রাখা সম্ভব না। তারা তাদের মতো আমার নামে আজেবাজে কথা বলতে লাগলো, তবে প্রকাশ্যে বলার সাহস দেখায়নি কেউ। আর পেছনে থেকে কথা বলা মানুষদের কখনো গুনায় ধরতে নেই, তাহলে সামনে এগুনো যায় না। মায়া নিজেও অবশ্য বেশ মজা পেয়েছিল বিষয়টা শুনতে পেয়ে। মায়ার যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে তিনি একজন স্থপতি। এরেঞ্জ ম্যারেজই হচ্ছে ওদের, এবং সেটা সম্পূর্ণ মায়ার মতামত নিয়ে। আমার বিয়ের পর ছুটি শেষ হওয়ার কয়েক মাস পর প্রীতিকে আমার সাথে নিয়ে আসি। মা বাবাই প্রীতিকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর আমিও ততদিনে অফিস থেকে কোয়ার্টার পেয়ে গেছি। আমার পোস্টিং তখন চট্টগ্রাম। প্রীতিকে নিয়ে আমাদের ছোট্ট সংসার সাজিয়েছিলাম। প্রীতির তখনও মাস্টার শেষ হয়নি। বেশ কাটছিল দিনগুলি। মনে হতো জীবন আসলেই সুন্দর। আমরা যতটা ভাবি তার চেয়ে জীবন সুন্দর, শুধু সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারলে। আমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা না করে ছাছড়া পোলাপানের মতো প্রীতির পিছনে পড়ে থাকতাম, তাহলে হয়তো কিছুই পেতাম না। প্রীতিও হয়তো আমাকে বখাটে ভাবত। তাই আজকে আমি যা যা পেয়েছি তা হয়তো আমার ওই ত্যাগটুকুর জন্য। বড় ভার্সিটিতে পড়ার স্বপ্ন আমারও ছিল, কিন্তু কখনো কখনো কিছু পাওয়ার স্বার্থে জীবনে কিছু ত্যাগ করতেই হয়। আর এটাই জীবনের ধর্ম। তুমি কিছু ছাড়লেই কিছু পাবে। হয়তো ত্যাগে প্রাপ্তির খাতা কিছুটা শূন্য হয়, তাই সেটা পূর্ণ করতে অন্যটা ফিরে আসে। আর আমার ওইটুকু ত্যাগে আমি আমার বৃষ্টিপ্রিয়াকে পেয়েছিলাম, যাকে আমি ভালোবেসেছিলাম, এখনো বাসি, আজীবন বাসব। সেদিন ডিউটি শেষে বাসায় ফিরছিলাম। দূরে একটা কাজে যেতে হয়েছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলো। অফিসের গাড়ি করেই আসছিলাম, তাই ভেজার কোন সুযোগ নেই, কারণ গাড়ি বাসার সামনে এসেই থামবে। বাসায় এসে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু খোলার নামগন্ধ নেই। প্রীতিকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন উঠাচ্ছে না। ভীষণ চিন্তা হতে লাগলো। প্রীতি অসুস্থ হয়ে পড়েনি তো আবার, নাকি ঘুমিয়ে পড়েছে? হঠাৎ খেয়াল করলাম যে দরজা বাইরে থেকে লক করা। এতক্ষণ সেটা খেয়ালই করিনি। প্রীতির টেনশনে আবার আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমার কাছে বাড়তি চাবি আছে। তাড়াহুড়ো করে সেই চাবি বের করে দরজা খুললাম। এমন সময় প্রীতি কোথায় যাবে? আজকে তো ভার্সিটিও নেই, সরকারি ছুটি। যদিও সেটা আমাদের জন্য প্রযোজ্য নয়। সরকারি ছুটিতে আমাদের আরো বেশি কাজ থাকে। ইউনিফর্ম না খুলে শুধু বেল্টটা খুলতে খুলতে আমি আবার প্রীতিকে কল দিলাম। তখন দেখি প্রীতির ফোন বালিশের নিচে বাজছে। মানেটা কি?
ফোন রেখে কোথায় গেছে? আমাকে ছাড়া একা একা তো কোথাও যায় না। তাছাড়া কোথাও গেলে আমাকে অন্তত বলে তো যাবে। আমার মাথা নষ্ট হয়ে যেতে লাগলো। বাইরে তখনও বৃষ্টি। হঠাৎ করেই আমার মাথায় একটা ভাবনার উদয় হতেই আমি সাথে সাথেই দৌড় দিলাম। এবং আমি যেটা ভাবলাম সেটাই ঠিক। প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল প্রীতির প্রতি। এরকম কাজ কেউ করে? ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছিল আমার। যদিও এটা সম্পূর্ণ নিরাপদ আবাসস্থল, তবুও ভয় পেয়ে গিয়েছিলাম ভীষণ। আমাদের কোয়ার্টারটা ছিল 5 তলা, চারপাশে অনেক গাছগাছালি। দূরে পাহাড় দেখা যায় ছাদে উঠে দাঁড়ালে। আমরা 3 তলায় থাকতাম। অস্থিরতার সাথে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সামনে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। টেনশনে আর দ্রুত দৌড়ানোর কারণে হাঁফিয়ে গিয়েছিলাম। কতক্ষণ চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর সোজা হয়ে সামনে দাঁড়ালাম। অথচ সামনের বৃষ্টিস্নাত রমণীর কোন দিকে কোন ভ্রুক্ষেপ নেই। মনে হচ্ছে সে মনের সুখে বৃষ্টির পানি হা করে গিলছে। শাড়ি পরে বৃষ্টিতে ভিজছে আবার। শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। খোলা চুল কাঁধ মুখময় ছড়িয়ে আছে। আমি ধীর পায়ে তার দিকে এগুলাম। বৃষ্টির শব্দ এত তীব্র ছিল যে সে আমার উপস্থিতি টের পায়নি। আমি চুপ করে তার পেছনে দাঁড়িয়ে রইলাম। সে নীরবে নিঃশব্দে ভিজে চলেছে। আমার চেয়েও বৃষ্টি তার কাছে অধিকতর প্রিয়। এজন্যই আমার বৃষ্টিকে হিংসে হয়। বৃষ্টির জল কি অনায়াসে তার সারা শরীর জুড়ে খেলা করে, সেটা দেখে আমার হিংসে হয়। আমার বৃষ্টিপ্রিয়কে আমি ছোব, বৃষ্টি নয়। যখন আমি এসব ভাবনায় ডুবেছিলাম তখনই আমার বুকে কারো অস্তিত্ব অনুভব করলাম। শীতল সেই স্পর্শ। প্রীতি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে তাকালো। ভোর লাগানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। হয়তো বিশ্বাস হচ্ছে না আমি এখানে দাঁড়িয়ে এভাবে বৃষ্টিতে ভিজছি। বিয়ের পর আর কখনো বৃষ্টিতে ভেজা হয়নি। যেহেতু ওই দিন জ্বর উঠে গিয়েছিল, আমি সশরীরে এখানে আছি, তাকে সেটা বিশ্বাস করাতে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রীতি শিউরে উঠল সাথে সাথে। এভাবে জড়িয়ে ধরে একসাথে বৃষ্টিতে ভিজলাম দুজন। কতক্ষণ তা জানি না, তবে দুজনের কেউই কোন কথা বলিনি সেই সময়টুকু। শুধু অনুভব করছিলাম পুরো সময়টা। আমি প্রীতিকে বললাম, রুমে চলো, ঠান্ডা লেগে যাবে। সে অনুনয় করে বলল, আর একটু ভিজি না। আমি হুট করেই ওকে পায়রা কোলে তুলে নিলাম, আর কোন কথা বলার সুযোগ না দিয়ে। সেও আমার চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারে না। বুকের সাথে মিশে গেল পুরো। আমি প্রীতির কানের কাছে মুখ নিয়ে বললাম, বৃষ্টির জলে তো একা ভিজেছ, এবার না হয় আমাকেও ভিজাও। আমিও ভিজতে চাই ভালোবাসার বৃষ্টিতে, আর তোমাকে ভেজাতে। প্রীতি আমার শার্ট খামচে ধরল। আমি সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা প্রীতির সারা বদন জুড়ে চিকচিক করছে। আমি ফু দিয়ে সেগুলো সরিয়ে দিতে চাইলাম। প্রীতি কেঁপে উঠল। আমার বৃষ্টিপ্রিয়ার সারা শরীর বজ্জাত বৃষ্টি দখল করে রেখেছে, যেন বউটা তার। মানুষ মানুষকে হিংসে করে, আর আমার বৃষ্টিকেই হিংসে হতো। আমার বৃষ্টিপ্রিয়া আজকের পর থেকে আমার ভালোবাসার বৃষ্টিতেই ভিজবে কেবল। বৃষ্টিকে তার অঙ্গ স্পর্শ করতে দিব না আর। আমি যে বৃষ্টিপ্রিয়াতে আসক্ত, ভীষণভাবে আসক্ত। আমাদের বিয়ের 3টা বছর কেটে গেল চোখের পলকেই। মনেই হয় না আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে, এবং সবকিছু ঠিক থাকলে প্রীতির স্বপ্নই পূরণ হতে চলেছে। জুনিয়র রূপক আসছে আল্লাহর রহমতে। প্রীতি এখন আমার মা বাবার কাছেই আছে। আমি পাঠিয়ে দিয়েছি। সে যেতে চায়নি আমাকে একা রেখে। আমি বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছি, কারণ এখানে থাকলে আমি ওকে ঠিকঠাক সময় দিতে পারছি না, আর ওর যত্নও নিতে পারছি না। তবুও প্রীতি 5 মাস পর্যন্ত এখানেই ছিল। কিন্তু এরপর সে কোন কাজ করতে পারত না আর, তাই আমি জোর করে পাঠিয়েছিলাম। যাওয়ার সময় প্রীতি ভীষণ কান্না করছিল।
কেমন করুণভাবে যেন তাকিয়েছিল। আমি প্রীতিকে ভীষণভাবে আদর করে দিয়েছিলাম। আমার কিছু করার ছিল না। সরকারের কর্মচারী আমরা, দেশের কাজে সদা নিয়োজিত। আর প্রীতিকে বলেছিলাম ডেলিভারির 1 মাস আগেই আমি আসব। তবে আমি আমার কথা রাখতে পারিনি। কারণ ছুটি পাইনি। পরে অবশ্য পেয়েছিলাম। আর প্রীতির ডেটের 1 মাস আগেই ডেলিভারি পেইন শুরু হয়ে গিয়েছিল। তাই তখন চাইলেও আমার ছুটি পাওয়া সম্ভব হচ্ছিল না। ভীষণ মন খারাপ হয়েছিল আমার, তবে কাউকে সেটা বুঝতে দেয়নি। ছেলেদের মন খারাপ প্রকাশ করতে নেই। আমি সোহাগের ফোন পেয়ে ওর উপর সব দায়িত্ব দিয়ে ডিউটিতে চলে গিয়েছিলাম। কাজের সময় ফোন সাইলেন্ট রেখেছিলাম। কিন্তু যেদিন প্রীতির ব্যথা শুরু হয় সেদিন সকাল থেকেই নাকি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যেটা বেলা বাড়ার সাথে সাথে তীব্র হয়। এমন ভারী বর্ষণ গত কয়েক বছরে হয়নি। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে শহরের প্রধান রাস্তায় ডুবে গিয়েছিল। সেই অবস্থায় প্রীতিকে নিয়ে হাসপাতালে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এদিকে প্রীতির শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। আর আমি সেসবের কিছুই জানতাম না। পরে সব জেনেছিলাম। শুনে আমার গা কেঁপে উঠেছিল। বহু কষ্টে হাসপাতালে নেয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে চিহ্নিত করে ডাক্তাররা। রক্তের প্রয়োজন। ওই অবস্থায় রক্তের সন্ধান করা ছিল দুর্বিষহ। প্রীতির রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ। যেটা খুবই বিরল। ভাগ্যিস ভাইবোনের রক্তের গ্রুপ 1 ছিল। সোহাগ না থাকলে আমি হয়তো আমার বৃষ্টিপ্রিয়া আর পুলককে পেতাম না। যদিও বাঁচা মরা সব উপরওয়ালার হাতে। আমরা তো উপলক্ষ মাত্র। হ্যাঁ, আমাদের ছেলে হয়েছে। পুলক, আমার আর আমার বৃষ্টিপ্রিয়ার ভালোবাসার অংশ। প্রীতির উপর ভীষণ একটা ট্রমা গিয়েছে। শারীরিক, মানসিক উভয় দিকে। আমার নিজেকে অপরাধী লাগছিল সব শোনার পর। আমি যখন ছুটি পাই তখন আমার ছেলের 1 মাস বয়স। প্রীতির সে কি অভিমান আমার প্রতি। কথায় বলে না। ছেলেকে কোলে দিল, তবুও আমার দিকে ফিরেও তাকালো না। বুঝলাম, সহজে কাজ হবে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন প্রীতিকে ঘুম থেকেই টেনে কোলে নিলাম। কিন্তু সাথে সাথে আমার পুত্রধন ভ্যা ভ্যা করে কেঁদে উঠলেন। প্রীতি আমার দিকে অগ্ন দৃষ্টিতে তাকালো। আমি অসহায়ভাবে তাকালাম। প্রীতি বাবুকে শান্ত করালো। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। আমি তখন বারান্দায় মন খারাপ করে বসেছিলাম। কিছুক্ষণ পর প্রীতি আসলো ঠিকই, তবে কোন কথা বলল না। আমি কানে ধরে সরি বলে প্রীতিকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে বুকের ভেতর আবদ্ধ করে নিলাম। প্রীতিও চুপ করে গেল। তবে প্রীতি কাঁদছে, সেটা বেশ বুঝতে পারলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যদি আমি মরে যেতাম। আমি সাথে সাথে প্রীতির মুখে চেপে ধরলাম। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। যেন ছেড়ে দিলে কোথাও চলে যাবে। আমি পাগলের মতো বলতে লাগলাম, আর কখনো এমন কথা বলবে না। আমার কথা জড়িয়ে আসছিল। সত্যি বলতে আমারও ভীষণ ভয় করছিল। কারণ প্রীতি চলে আসার পর থেকে আমি আজেবাজে স্বপ্ন দেখতাম। তবে সেসব প্রীতিকে বলতাম না। কিন্তু নিজে ভীষণ আতঙ্কের মধ্যে দিনগুলো কাটিয়েছি। আল্লাহ আমাদের বিপদের থেকে উদ্ধার করেছেন। প্রীতি তখনও কেঁদে চলেছে। আর কান্নাজড়িত কণ্ঠে বলছে, আমার ভীষণ ভয় হচ্ছিল। যখন অপারেশন করতে নিচ্ছিল আমার মনে হচ্ছিল হয়তো তোমাকে আর দেখতে পাবো না। তোমার সাথে কথা বলতে ভীষণ মন চাইছিল। 3 দিন পর্যন্ত আমার সেন্স ছিল না।
আমি আর ভাবতে পারি না সেই মুহূর্তটা। আমি প্রীতির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম, আর ভেবও না সে মুহূর্তটা। ধরে নাও, এটা আমাদের জীবনের একটা খারাপ সময়, যেটা ভুলে যাওয়াই ভালো। প্রীতি আমাকে আরো শক্ত করে আগলে ধরল। আমিও জড়িয়ে ধরে রইলাম। অনেকদিন পর শান্তি অনুভূত হচ্ছে। তখনই বৃষ্টির ছিটা এসে আমাদের হালকা ভিজিয়ে দিল। আমি বৃষ্টিকে হিংসে করতাম। এখন তো মনে হচ্ছে বৃষ্টিও আমাকে হিংসে করে। কেমন হুট করে এসে ভিজিয়ে দিল। যেন আমাদের এভাবে দেখে তার হিংসে হচ্ছিল। আমি বৃষ্টি কোনোদিন ভালোবাসিনি, বাসবো না। বৃষ্টি আমার চরম শত্রু। এই বৃষ্টির কারণেই আমি আমার সর্বস্ব হারাতে চলেছিলাম। এরপর প্রীতিকেও আমি আর কোনোদিন বৃষ্টিতে ভিজতে দেয়নি, যদিও সেটা আমার বোকা অভিমান। 8 বছর পর ছাদে দাঁড়িয়ে একজন রমণী বৃষ্টিতে ভিজছে, সাথে তার 2 ছেলে মেয়ে। হ্যাঁ, আমাদের আরেকটা পরীও হয়েছে। ওর নামই পরী। বৃষ্টির শব্দ শুনলেই ছেলে মেয়ে দুটো পাগলের মতো নামতে চেষ্টা করে। করবেই বা না কেন? তাদের মাই যে বৃষ্টিপ্রিয়া, আমার বৃষ্টিপ্রিয়া। আমি বৃষ্টিকে ভালোবাসিনি, বৃষ্টিপ্রিয়াকে ভালোবেসেছিলাম। এটাই আমার আর আমার বৃষ্টিপ্রিয়ার পরিণয় থেকে পরিণতির গল্প। সমাপ্ত।